ভয়েস অফ রোহিত ইউটিউব চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন। থ্যাংক ইউ। দিকে দিকে যেন বুকের মাঝে প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেল রং খুঁজে আজ তোমারই নামে। প্রেম ও প্রেম 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 প্রেম। আমেরিকার একটা বড় হোটেলে ৭ তলার বিশাল বহুল রুমে অবস্থান করছে এক যুবক। হাতে গিটার নিয়ে গানের মাঝে ডুবে। সুঠাম দেহের অধিকারী যুবকের বয়স ২৯-এর কোঠায়। প্রায় ৪ বছর আগে সেই বিদেশের মাটিতে পা রেখেছে, চোখে মুখে গম্ভীরতা ভরা। তার পাশে দাঁড়িয়েছে তারই প্রাণপ্রিয় বন্ধু। যুবকটি তার বন্ধুকে বলল, কাজ কত দূর? কাজ শেষ, কিন্তু জাফর খানের দলের লোকেরা ঝামেলা করতে চাচ্ছে। এই ডিল করে তুই ঠিক করেছিস, আঙ্কেলের উপর হামলা হতে পারে। বিজনেস কেমনই হয়, তবে জাফর যদি লেজে পা দেয় সব ঠিক ছবল মারবে। ডিপার্টমেন্ট থেকে কল এসেছিল, তোকে জলদি। জানি আমি, এদিকে মেয়াদ আমার শেষ, সেটাও জানি। 6 মাস থেকে দেশে এসেছিস, শেখ মেনশনে যাচ্ছিস না কেন? লুকিয়ে আসছিস কেন? তার বন্ধুর কথায় যুবকটি ক্ষীণ হেসে বলল, কাউকে কঠিন যন্ত্রণা দিতে আসছে মেলাপোর্ট। এই বলে উচ্চস্বরে হেসে উঠল যুবকটি। সকাল প্রায় ৮টা পার হয়ে গেছে। শেখ ম্যানশনের আনাচে কানাচে আজ খুশি রেখা দেখা দিয়েছে। বিশিষ্ট শিল্পপতি শেখ গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক এই শেখ পরিবার। বাড়ির আনাচে কানাচে আভিজাত্যের ছোঁয়া। বড় শেখ সাহেবের গড়া এই শেখ ইন্ডাস্ট্রি। পুরো বাড়ি জুড়ে রয়েছে আভিজাত্যে মোড়ানো। বাড়ির কর্ত্রী ভীষণ ব্যস্ত হয়ে পড়েছে আজ। সার্ভেন্টরা শেখ ম্যানশনে পুরোটা খুব ভালোভাবে ক্লিনিং করছে। বড় শেখ সাহেব ইব্রাহিম শেখ ও তার ছোট ভাই ইহাম শেখ, তারা নাস্তার টেবিলে বসে নাস্তা করছে। চারিদিকে বিভিন্ন পদে রান্নার সুঘ্রাণ বেরিয়েছে। অহমিকা শেখ কিচেনে রান্নার কাজে ব্যস্ত। বড় শেখ সাহেব ও ছোট সাহেব নাস্তার শেষ করে গাড়ি ড্রাইভারকে বললেন গাড়ি বের করতে এয়ারপোর্টে যাবে। অরুপি, অরুপি, কই তুমি? এই তো আমি, বল কি বলবি? ডাকছিস কেন ঈশা? তুমি জানো আব্বু এয়ারপোর্টে গেল, ভাইয়া আসতেছে, তুমি জানো? ছোট বোনের কথা শুনে থমকে গেল অরু। এয়ারপোর্টে গেছে আব্বু আর বড় আব্বু তাকে আনতে। তাহলে সে সত্যিই আসছে? আমাকে আবার জ্বালিয়ে শেষ করে দেওয়ার জন্য আবারও আসছে? এসব বলে বিড়বিড় করতে লাগলো অতীত। অরু তখন সবেমাত্র 9-এ উঠেছে আর এই বাড়ির একমাত্র ছেলে অনুভব শেখ। দেখতে 5 ফিট 9 ইঞ্চি লম্বা, উজ্জ্বল ফর্সা চেহারা, বাদামি রঙের চোখের মণি, এক কথায় সুদর্শন তাগড়া যুবক। পড়াশোনা করার জন্য শেখ মেনশনের সবাইকে জানায় সে মাস্টার্স দেশের বাইরে করবে। এতে তার মা দ্বিমত পোষণ করেন। বাড়ির একমাত্র ছেলে, সে যদি বাইরে যায় তাহলে থাকলো কি এই বাড়িতে? কিন্তু অনুভব তো অনুভবই, যার নাকের ডগায় রাগ সব সময়। সবার মতের বিরুদ্ধে সে অ্যাপ্লাই করে। ভাগ্যক্রমে সুযোগ হয়। তার মা অহমিকা শেখ কে কোনো রকম বুঝিয়ে রাজি করায়। কিন্তু অহমিকা শেখ শর্ত জুড়ে দেন, বিদেশে গিয়ে সেখানের হাওয়া লাগবে, ছেলের ঘরে ফিরতে চাইবে না। তাই ছেলে ঘরে ফিরার শক্তপোক্ত খুঁটি গাঁথতে চান। বেশ, তুই যদি যাবি তাহলে একটা শর্তে। কি শর্ত? ওরুকে বিয়ে করে যা। ওরু এই পরিবারের মেয়ে আর সবার আদরের মেয়ে, ঘরের মেয়ে ঘরেই থাকবে। আমি ইরহামকে এই বিষয়ে বুঝিয়েছি, সে রাজি, তোর বাবাও তাই চায়। তাছাড়া ওরুকে আমার অনেক পছন্দ, নিজের হাতের গড়ে তোলা। মায়ের এমন কথা শুনে অনুভবের চোয়াল শক্ত হয়ে যায়। কপালে বুড়ো আঙুল দিয়ে স্লাইড করতে থাকে। ঠোঁট কামড়ে নিজেকে আটকাতে চায়। ফর্সা মুখ লাল হয়ে যায়, কিন্তু দমিয়ে রাখতে পারে না। পাশে এই কাচের টেবিলে জোরে লাথি মারে। মুহূর্তের ভিতর সব ভেঙে চুরমার হয়ে যায়। গর্জে উঠে সে। তুমি কি পাগল মা? ওরও একটা বাচ্চা মেয়ে, তাকে আমার গলায় ঝুলাতে চাইছ? আমি কি পালিয়ে যেছে? কি হয়েছে? ওরও এই শেখ বাড়ির মেয়ে, তোর সমস্যা কই? তুই বিয়ে করে চলে যাবি, সংসারটা আর করছিস না। এটা সম্ভব নয়, করবো না বিয়ে, যা ইচ্ছা করো। তুই যদি বিয়ে না করে যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। মায়ের এমন কথায় অনুভব থমকে যায়। নিজেকে এই মুহূর্তে খুন করতে ইচ্ছা করে। গড়গড় করে নিজের রুমে গিয়ে ঠাস করে রুমে দরজা লাগিয়ে দেয়। অহমিকা শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে মুখ চেপে কান্না করেন। রাতে খাওয়ার সময় অনুভব নিচে নামেনি। ইব্রাহিম শেখ জিজ্ঞাসা করে অনুভবের কথা। খাওয়ার জন্য ডাকলেও আসে না অনুভব। তাই অহমিকা শেখ বলেন, তুই যদি না খাস আমি খাবো নাই, বলে দিলাম।
মিনিট 10 পর অনুভব দরজা খুলে মায়ের কাছে গিয়ে বসে। অনুভব বলে, তোমরা যা চাও তাই হবে, নিজের ক্ষতি করো না। ছেলের কথা শুনে অহমিকা শেখ ছেলের দিকে তাকালো। ছেলে তার মায়ের খুশির জন্য বলছে, সে বুঝছে, কিন্তু পিছু পা হটা যাবে না। আজ না বুঝলেও একদিন ঠিক বুঝবে, তাই আগামীকাল ঘরোয়াভাবেই কাজে রাখবেন। অনুভব খেয়ে কোনো দিকে না তাকিয়ে নিজের রুমে চলে যায়। অন্ধকার শুনশান ঘরে ব্যালকনিতে বসে নিকোটিনের ধোঁয়া উড়াতে ব্যস্ত অনুভব। আমার সাথে কেন জড়িয়ে যাচ্ছিস অরু? তোকে ভালো থাকতে দিব না আমি, শুনছিস তুই? দিব না ভালো থাকতে। তখনই অনুভবের ফোনে আসে। রিসিভ করে, আমি কাল আসছি, সব রেডি আছে, এটুকু বলে ফোন কেটে দেয়। পরের দিন সকাল থেকে শেখ ম্যানশনে ছোটখাটো আয়োজন করা হচ্ছে। পিচি অরু কিশোরী মন অনুভবকে ঘিরে চারিদিকে রঙিন। সে বুঝতে পারছে না তার সাথে আগামীতে ঠিক কী হবে। ছোট অরুকে শাড়ি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেয় অহমিকা শেখ। তার পাশে বসে অনুভবের ছোট বোন ঈশা, তার থেকে 2 বছরের ছোট। সবকিছুর বন্দোবস্ত করে ফেললো মুহূর্তেই। কাজী এসে বিয়ে পড়ানো শুরু করে। অনুভব তখনও কোনো এক চিন্তায় বিবশে চুপচাপ আছে। এটা দেখে ইব্রাহিম শেখের খটকা লাগে। নিশ্চয়ই এই ছেলে কোনো ফোন দিয়ে আসছে। সে আর মাত্র 15 দিন আছে, তারপর চলে যাবে। ইব্রাহিম শেখ ছেলের ভাবসাব বুঝতে চেষ্টা করছে। ইহাম শেখও সাথে আছে। বিয়ে পড়ানো শেষ হলে অনুভব নিজের মতো কারো দিকে না তাকিয়ে চলে যায়। ভাব এমন যেন কিছুই হয়নি এখানে। অরুকে অহমিকা শেখ উপরে নিয়ে যায়। সন্ধ্যার দিকে অনুভব রহিমা খালাকে ডাক দেয়। অহমিকা কিচেনে রাতে রান্না করছে। এই বাড়ির সমস্ত কাজ সার্ভেন্ট করলেও রান্না নিজের হাতে করেন তিনি। অনুভব নিচে বসে বলে 1 কাপ কফি দেওয়ার জন্যে। এই বলে চলে যায়। অহমিকা শেখ চুলোয় বসায় দেয়। কফি হয়ে গেলে ঈশাকে খুঁজে কফিটা দেওয়ার জন্য হাতে দেয়, কিন্তু ঈশা উপরে। ঠিক ওই সময় অরু নিচে নামে। অহমিকা শেখ বলে, অরু আর কিছু বলল না। কিশোরী মন মগটা নিয়ে উপরে চলে গিয়ে দরজায় টোকা দিল। পারমিশন পেয়ে সে ভিতরে ঢুকে যায়। অনুভব উল্টো পাশে কিছু করছে, তাই কে এসেছে বুঝতে পারেনি। পিছনে ঘুরতে অরুকে দেখে মেজাজটা খারাপ হয়। রক্তচক্ষু নিয়ে তাকায় তার দিকে। অরু ভয় পেয়ে যায়। কাপা কাপা হাতে এগিয়ে দেয় মগটা। অনুভব মগটা নিয়ে সব কফি ছিটকে দিয়ে থাপ্পড় দেয়। শক্ত পেশিবহুল হাতে থাপ্পড় খেয়ে ছিটকে বসে যায় টেবিলের কাছে। মাথা কেটে যায়। অরুর বাহু ধরে বলে, কেন এসছিস তুই এখানে? অরু ভয়ে চুপ করে আছে। হাতটা অনেক জোরে চেপে ধরায় ব্যথা পায় সে। ফুপিয়ে ওঠে। আবারও অনুভব বলে, কেন এসছিস তুই? কখন আসবে না এই রুমে? আমি মানি না তোকে, বুঝতে পেরেছিস? একটা কথা মাথায় ঢুকিয়ে নে, কখন আমার সামনে আসবে না। অনুভবের রাগ দেখে অরু ভয় কুঁকড়ে যায়। সে কখনো তার অনুভব ভাইকে এভাবে রাখতে দেখেনি। তার শরীর কাঁপুনি দিয়ে ওঠে। নিজেকে সামলাতে পারে না। তার চোখ বন্ধ হয়ে আসছে। গরম কফি হাতের উপর পড়ে ফোসকা উঠে গেছে। মাথা ঘুরে পড়ে গেল ছোট অরুণিকা। অনুভবে চিৎকারের আওয়াজ শুনে অহমিকা শেখ ছেলের রুমে যায়। অরুর অবস্থা দেখে আঁতকে ওঠেন। অহমিকা শেখ এগিয়ে গিয়ে অরুকে ধরে। ছোট অরুর অবস্থা দেখে কলিজা কেঁপে ওঠে। তাদের ভুলের জন্য মেয়েটার এই অবস্থা। অহমিকা শেখ ছেলের কাছে গিয়ে বলে, তোর থেকে এটা আশা করিনি অনুভব। ওরও তো ছোট, ভুল আমরা করেছি। সেই রাগ তুই ওই মাহারা বাচ্চা মেয়েটার উপরে ঝাড়লি। এই বলে একটা থাপ্পড় দিয়ে বেরিয়ে যায়। অচেতন অরু বিছানায় পড়ে। অহমিকা পাশে। মেয়ের অবস্থা দেখে তিনি ডুকরে কেঁদে ওঠে। অরুর গা আগুনের মতো গরম হয়ে যায়। ডক্টর এসে দেখে যায়, মাথায় ব্যান্ডেজ করে দেয়। সেই রাতেই অনুভব চলে যায় আমেরিকা। বর্তমানে অরুণিকা শেখ এই শেখ ম্যানশনের বড় রাজকন্যা সে, এবং ইহাম শেখের একমাত্র মেয়ে অরুণিকা শেখ। এবার ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে ইংরেজি বিভাগে। দুধে আলতা গায়ের রং যেমন সুন্দর, তেমন ঘন কালো রেশমি চুলে অধিকারিণী। নাকের উপর বাদামি রঙের তিল জলজল করছে। সবার অতি আদরের এই অরুণিকা শেখ। অরুণিকা তাড়াতাড়ি রেডি হচ্ছে, কারণ আজ তার ভার্সিটির প্রথম দিন সে কোনো রকম লেট করতে চায় না। তার ফোনে একটা কল আসলো দেখে মুচকি এসে ফোন তুললো। ওপাশ থেকে বলল, তুই কই রে অরু, কখন আসবি? এই তো আসছি, তুই কই? আমি তো মাত্রই আসলাম, তোকে খুঁজছি, তুই নেই, জলদি আয়। আচ্ছা আমি আসতেছি। অরু রেডি হয়ে নিচে নেমে অহমিকা শেখকে ডাকতে লাগলো। তার ডাকে কিচেন থেকে বের হয়ে আসলেন তিনি। কি হয়েছে, চেঁচাচ্ছ কেন? অরু বলল, তুমি ভুলে গেলে বড় আম্মু, আজ আমার প্রথম দিন ভার্সিটির। অহমিকা শেখ জিব্বা কাটলেন। ইস, তিনি তো ভুলেই বসেছেন। অরু চোখ ছোট ছোট করে বলল, আচ্ছা বড় আম্মু, সত্যি করে বলো তো, তুমি কি সত্যিই ভুলে গেছিলে? আরে না, আমার রাজকন্যার কথা কি ভুলতে পারি? তাড়াতাড়ি নাস্তা শেষ করো। এই বলে নাস্তা টেবিলে বসিয়ে দিয়ে নাস্তা আনলেন। খাওয়া শেষে অহমিকা শেখকে বলল, দোয়া করিও, আমি আসি এখন। আচ্ছা মা, সাবধানে যেও। অরু বেরিয়ে গাড়িতে উঠে পড়ল। ইব্রাহিম শেখ ড্রাইভারকে বলে দিয়েছেন তার ভার্সিটিতে নিয়ে যাওয়ার জন্য। ইব্রাহিম শেখ এয়ারপোর্টে প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়েছে। রীতিমতো বিরক্ত হচ্ছেন তিনি। আমেরিকার ফ্লাইট আরও 20 মিনিট আগে ল্যান্ড করেছে।
কিন্তু যার জন্য অপেক্ষা করছে সে কই। ইব্রাহিম শেখ কাঙ্ক্ষিত নম্বরে ফোন লাগায়, 3-4 বার রিং হয়। ওপাশ থেকে রিসিভ হওয়া মাত্রই ইব্রাহিম শেখ বললেন। কই আছো তুমি? ওপাশ থেকে বলল, ফার্ম হাউসে আসছে। তুমি দেশে এসে আগে ফার্ম হাউসে কেন গিয়েছো? তোর মা যে পথ চেয়ে আসে। আর কিছু বলল না, শুধু বলল কাজ আছে বলে ফোন কেটে দিল। ছেলের এমন তেরামি দেখে ইব্রাহিম শেখ অফিসের দিকে যায়। অরু ভার্সিটিতে এসে অতি পরিচিত মুখের দেখা পেয়ে যায়। অরু দৌড়ে যায় তার কাছে গিয়ে ফারা অভিযোগের সুরে বলল, এত লেট করলি কেন অরু? আমি সেই কখন থেকে ওয়েট করছি। ফারা মেয়েটা ইন্টার পড়াকালীন বান্ধবী, কলেজ শেষ করে ভার্সিটির অ্যাডমিশন নেয়, ভাগ্যক্রমে একই ভার্সিটিতে হয়ে যায়। আরে আর বলিস না, রেডি হতেই লেট হয়ে গেল। চল এখন ক্লাসে। তারা ক্লাসের দিকে যায়। সামনে এগিয়ে যেন কারোর সাথে ধাক্কা লেগে যায়। অরু আর ফারহা তাকিয়ে দেখে একটা লম্বা চওড়া ছেলে, বাবরি চুলের, পেছনে ছোট চুটি। সরি ভাইয়া, আসলে খেয়াল করিনি। ইটস ওকে। তাদের দেখে বলল, কোন ইয়ার? জি, ফার্স্ট ইয়ার, ইংলিশ ডিপার্টমেন্ট। বাম পাশে গিয়ে সোজা 3য় তলায়। এই বলে ছেলেটি চলে যায়। ফারা অবাক চোখে তাকায়, এই ছেলের এত ভাব। অরু তারা দিয়ে বলল, চল তাড়াতাড়ি। রুমে গিয়ে প্রথম সারিতে বসে পড়ে। একটু পরে প্রিন্সিপাল স্যার আসলেন, ডিপার্টমেন্টের সব টিচারের সাথে পরিচয় করিয়ে দিলেন। আজ যেহেতু প্রথম দিন ছিল তাই ক্লাস হয়নি। ফারা খেয়াল করলো অরু অনেকক্ষণ যাবৎ আনমনে কি যেন ভাবছে। তাই ফারা অরুকে মৃদু ধাক্কা দিয়ে বলে, অরু, এই অরু, কই হারালি? কখন থেকে ডাকছি, শুনছিস না? হ্যাঁ, কি বল, শুনছি তো। শুনছিস মানে? চল, আজ আর ভার্সিটিতে কাজ নেই, চল পুরো ভার্সিটিটা ঘুরে দেখি। কিন্তু তুই কোন কিসের ভাবনায় ঘুরছিস? কোথাও ঘুরছি না মেরি মা, চল এখন। দুজনে ডিপার্টমেন্ট থেকে বের হয়ে নিচে আসলো। পুরো ভার্সিটি চক্কর দিল। তাদের সামনে সেই সকালে ছেলেটাকে দেখতে পেল, বাইকের উপর দাঁড়িয়ে কথা বলছিল কয়েকজন মিলে। অরু আর ফারহা সেদিকে আর পাত্তা না দিয়ে বের হয়ে আসতে লাগলো। হঠাৎ পেছন থেকে তাদেরকে ইঙ্গিত করে কেউ ডাক দিল। অরু আর ফারহা পিছনে ফিরে তাকিয়ে দেখে তাদের মধ্যে একজন ডেকেছে। সকালে ছেলেটা ফোনে কথা বলছিল, সেই ছেলেটা হয়তো তাদেরকে খেয়াল করেনি। অরু এবং ফারহা ডাক দেওয়া ছেলেটার সামনে দাঁড়িয়ে গেল। ছেলেটা জিজ্ঞাসা করলো। কোন হাওয়ার? ফারহা বলল, জি, আমরা ফার্স্ট ইয়ারে। সিনিয়র দেখলে যে সালাম দিতে হয়, তোমরা জানো না? জি ভাইয়া, আসলে আমরা সেভাবে খেয়াল করিনি, এরপর আর ভুল হবে না। শুধু যে তুমি বলছো, তোমার পাশের একজন কি কথা বলতে জানে না? অরুকে ইঙ্গিত করে বলল, জি ভাইয়া, আসলে নাম কি তোমাদের? জি, আমি ফারহা, ও হচ্ছে অরুণিকা। আচ্ছা, তোমরা এখন যাও। ফারহা এবং অরুণিকা ভার্সিটির গেট দিয়ে বেরিয়ে গেল। অরু ফারহার থেকে বিদায় নিয়ে শেখ মেনশনে চলে গেল। কলিং বেল বাজাতেই একজন সার্ভেন্ট দরজা খুলে দিলেন। অরু সামনে থাকা রহিমাকে জড়িয়ে ধরল। রহিমা এই বাড়িতে অনেক বছর যাবৎ কাজ করেন, অরুকে অনেক ভালোবাসেন তিনি। কেমন গেল আমাগো অরু মাইয়ের ভার্সিটির প্রথম দিন? সব মিলে ভালো। আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি খাবার রেডি করো খালা। এই বলে সে উপরে যাওয়ার জন্য পা বাড়ায়। অহমিকা শেখ অরুকে দেখা মাত্রই বলল, অরু মা, ফিরেছিস? জি বড় মা, আমি ফ্রেশ হয়ে আসছি। আচ্ছা যা। অরু নিজের রুমে এসে কলেজ ব্যাগটা টেবিলের উপর ফেলে টপ আর একটা প্লাজো নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। চটজলদি গোসল করে মাথায় টাওয়েল পেঁচিয়ে বের হয়ে আসে। তার লম্বা ঘন চুলগুলো মুছতে অনেক সময় লাগে, তাই গোসল সেরে টাওয়াল মাথায় পেঁচানো অবস্থায় ঘর থেকে বের হয়ে আসে। নিচে ড্রয়িং রুমে অহমিকা শেখকে দেখতে পেয়ে নিচে চলে আসে। নিচে নেমে চোখ পড়ে পাশে সোফায় বসা পুরুষের দিকে। শক্ত চোখ মুখ করে তার দিকে তাকিয়ে আছে। অরু তাকে দেখে কেঁপে উঠে, যেন পাশে রয়েছে অচেনা এক ছেলে। অরু তাকে চিনল না। ইব্রাহিম শেখ ও ইহাম শেখও উপস্থিত রয়েছে। ইহাম শেখ মেয়েকে দেখে বলল, কিছু না। বললেই আবার উপরে দৌড়ে চলে যায়। রুমে এসে বুকে হাত দিয়ে লম্বা দম নেয় সে। চোখ বন্ধ করলে আবারও সেই ভয়ঙ্কর রক্তিম চোখ জোড়া ভেসে ওঠে। তাড়াতাড়ি চোখ খুলে ফেলে। কি ছিল ওই চোখে? আগুন? ড্রয়িং রুমে থমথমে পরিবেশ বিরাজ করছে। ইব্রাহিম শেখ ও ইহাম শেখ বসে আছে। অনুভব সামনে সিঙ্গেল সোফায় বসে ফোন দেখছে। পাশে দাঁড়ানো ছেলেটা সবকিছুই দেখছে। কেমন যেন গুমোট হয়ে আছে সবকিছু। অহমিকা শেখ ছেলের আসার খবর পেয়ে ছুটে আসে। ইব্রাহিম শেখ বললেন, তোমার ফ্লাইট সকালেই ল্যান্ড করেছে, তাহলে তুমি এখন আসলে কেন? আমি আর তোমার চাচু মিলে যে গেলাম। অনুভব ভাবলেশীনভাবে জবাব দিল, কাজ ছিল। কি এমন কাজ ছিল? অফিসেও তো যাওনি, তাহলে ফার্ম হাউসে কেন গিয়েছিলে? তুমি আমাকে কাজ শেখাচ্ছ? অনুভব কিছু বলল না, দৃষ্টি তার ফোনের মাঝে আবদ্ধ। ইব্রাহিম শেখ ছেলের নীরবতা দেখে গর্জে ওঠে,
বেয়াদব হয়েছো বাইরে থেকে, তাই না? এই জন্য তোমার বিদেশে পাঠিয়ে আসছিলাম। অনুভব ফোন থেকে দৃষ্টি সরিয়ে বাবার মুখের দিকে তাকিয়ে বলল। বলেই উঠে দাঁড়ায়। অহমিকা শেখের দিকে তাকিয়ে বলল। মা, অহমিকা শেখ অনুভবের কাছে গিয়ে বলল। কিছু লাগবে বাবা? আমাকে এক গ্লাস ঠান্ডা পানি রুমে দিয়ে তো। পাশে ফিরে বলল। আহান, ছেলেটির নাম আহান। অনুভবের ডাকে তার দিকে তাকালো। অনুভব ট্রলি নিয়ে উপরে উঠে যায়, সাথে তার বন্ধুটিকে নিয়ে। অহমিকা শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে কিচেনে চলে গেল। দুপুরে খাওয়ার সময় সবাই উপস্থিত হলেও অরু সেখানে ছিল না। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি। মূলত অনুভবের মুখোমুখি হতে চাচ্ছে না সে ভয় পায় প্রচুর। রহিমা অরুর রুমে এসে খাওয়ার জন্য ডাকলে অরু বলে। নিচে যেতে ইচ্ছে করছে না খালা, তুমি উপরে নিয়ে এসো খাবার। রহিমা আর কিছু বললেন না। বিকালবেলা ঈশা কোচিং থেকে বাসায় ফিরে ভাইয়ের রুমে যায়। অনুভব তখন ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। ঈশা ভাইয়ের কাছে গিয়েই বলল। ভাইয়া, অনুভব পিছনে ফিরতেই বোনকে দেখে কাছে ডাকলো। ঈশার কাছে যেতেই অনুভব বলল। কেমন আছিস বুড়ি? অনেক বড় হয়ে গেছিস। আমি ভালো আছি ভাইয়া। তুমি লেট করলে কেন? সকালে কতক্ষণ ওয়েট করেছি তুমি জানো? আচ্ছা সরি, আমার একটু কাজ ছিল, তাই তো দেরি হয়ে গেছে। বলে সে ঈশাকে নিয়ে রুমে গিয়ে 4টা লাগেজের মধ্যে একটা লাগেজ ঈশাকে দিয়ে বলে। এটা তোর, যা যা বলেছিস সব আছে, দেখে নিস। ঈশা সবকিছু দেখে বলল। ওরূপের জন্য কিছু আনোনি ভাইয়া? অনুভব মুখভঙ্গি আগের মতো রাখলো। বোনের সামনে রাগ প্রকাশ করবে না সে। ঈশা এখনো ভাইয়ের দিকে তাকিয়েছে। তার জন্য এত কিছু আনলো, তার অরূপুর জন্য আনেনি কিছু। অনুভবের থেকে উত্তর না পেয়ে ঈশা ভাইয়া বলে ডাক দিল। অনুভব ঈশাকে দেখে বলল। রহিমা খালাকে বল আমি কফি চেয়েছি। ঈশা কিছু বলল না, তাই নিজের জিনিসপত্র নিয়ে নিজের রুমে যায়। রাতে ডিনারের সময় সবাই উপস্থিত আছে। ইহাম শেখ আজ রাতে ব্যবসার কাজে দেশের বাইরে যাবেন। তবে ইহাম শেখের মনের ভিতর ভয় কাজ করছে। অনুভব বাসায় আছেন। তিনি জানেন অনুভব কেমন রকচটা। 4 বছর আগের কথা ভেবেই তিনি কেঁপে উঠে মেয়েকে নিয়ে ভয়ে আছেন। ডাইনিংয়ে সবাই থাকলেও অনুভব আর অরু এখনো উপস্থিত হয়নি। ইব্রাহিম শেখ বেজায় বিরক্ত হচ্ছেন ছেলের কর্মকাণ্ডে। অহমিকা শেখ রহিমাকে বললেন ডেকে দিতে। রহিমা উপরে উঠতে নিলে অনুভব ঠকঠক করে জানান দেয় সে আসছে। নিচে নেমে কোনো দিকে না তাকিয়ে চেয়ারে বসে পড়ে। ঈশা অরুকে ডাকলে অরু নিচে অনুভবকে দেখে আর নিচে আসেনি। রহিমা ও অহমিকা শেখ খাবার পরিবেশন করছেন। ঈশাকে একা দেখে ইব্রাহিম শেখ বললেন। ওরু কোথায় ঈশা? আপু রুমে আছে, খাবার উপরে দিতে বলেছে, তার নাকি অনেক পড়া আছে। ইব্রাহিম শেখ আর কিছু বললেন না। তবে অহমিকা শেখ বুঝতে পারছেন তার ছেলের জন্য আসছে না সে। অনুভব সবকিছু শুনলো, কিন্তু তার কোনো ভাব প্রতিক্রিয়া নেই। নিজে মনে মাথা নিচু করে খাচ্ছে। আশেপাশে তার কোনো মন নেই যেন। খাওয়ার মাঝে ইব্রাহিম শেখ ছেলেকে উদ্দেশ্য করে বললেন। তোমার চাচু তো কয়েক মাসের জন্য দেশের বাইরে যাচ্ছে, তাছাড়া আমি একা হিমশিম খাচ্ছি। অনুভব খাওয়া বাদ দিয়ে বাবার দিকে তাকালো। গ্লাস নিয়ে পানি খেয়ে বলল। আচ্ছা, নতুন ক্লায়েন্ট আগামীকাল আসবে, তুমি যাবে সেখানে। কাল আমার সময় হবে না, তুমিই যেও। ছেলের কথা ইব্রাহিম শেখ খেপে গেলেন। রাশভারী কণ্ঠে বললেন। তোমার কি সব কিছু ছেলে খেলা মনে হয়? আমার সবকিছু ছেলে খেলা মনে হয় না বাবা, তবে তোমরা আমার সাথে ছেলে খেলাই করেছ, সেটা নিশ্চয়ই জানো। ইব্রাহিম শেখ দমে গেলেন। এখানে আর কিছু না বলাই ভালো। অনুভব খাবার ছেড়ে গটগট পায়ে উপরে চলে গেল। অহমিকা শেখ ছেলের যাওয়ার দিকে তাকিয়ে রইল। খাওয়া দাওয়া শেষে ইহাম শেখ মেয়ের রুমে নক করেন। অরু তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে, তাই ভেতরে আসতে বলল। ইহাম শেখ ভেতরে এসে মেয়ের কাছে বসে বলে। পড়াশোনা কেমন চলছে মা? আলহামদুলিল্লাহ ভালো। খেয়েছো কিছু? না আব্বু, খাবো পড়াটুকু শেষ করে। আচ্ছা শোনো, আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি, নিজের খেয়াল রাখবে, কিছু লাগলে আমার ফোন দেবে, বুঝেছো? জি আব্বু। ইহাম শেখ আর কিছু বললেন না, মেয়ের ঘর থেকে বের হয়ে গেলেন। তার ফ্লাইট আছে। ঈশা অরুর রুমে আসলো হাতে একটা চকলেটের বক্স নিয়ে। তার ভাই অরুপির জন্য না আনলেও সে তো অরুপিকে রেখে খাবে না। আর অরু অনেক চকলেট পছন্দ করে, তাই চকলেট এনেছে সে। ঈশা অরুর কাছে বসে বলল। জানো আপু, ভাইয়া আমার জন্য অনেক কিছু এনেছে। অরু ঈশার কথার ছোট করে জবাব দেয়। ভালো। ঈশা চকলেট বক্সটা অরুর দিকে এগিয়ে দিয়ে বলে, তোমার জন্য আমি এনেছি আপু। ভাইয়া ভুলে গেল, আমি তো ভুলিনি। অরু জবাব দেয় না। ওই লোকের আনা কোনো জিনিস সে নিবে না, কিন্তু ঈশাকে না বলতেও পারছে না। হাত বাড়িয়ে চকলেট বক্সটা নেয়। ঈশা আর থাকলো না। অরুর ঘর থেকে বের হতে নিবে, তখনই অনুভব ডাক দেয় ঈশাকে। ঈশা ভাইয়ের ডাক শুনে ভাইয়ের রুমে যায়। অনুভব ল্যাপটপ নিয়ে ছোট ডিভানের উপর বসে। ঈশা আসা মাত্রই বলল লাগেজ আনতে। ঈশা ভাইয়ের আদেশ মতো লাগেজ নিতে যাবে, চোখ যায় লাল রঙের এক লাগেজের উপর। ঈশা খেয়াল করলো এটা তো বিকালে এসে দেখেনি, কখন আনলো এটা। হাত দিয়ে ধরতে নিবে, অনুভব বলে ওঠে ওটা ধরবি না।
ওটাই আমার পার্সোনাল জিনিসপত্র আছে, ব্লু কালারটা নিয়ে আয়। ঈশা ভাইয়ের কথা মতো ব্লু কালার লাগেজ এনে দেয়। অনুভব লাগেজ খুলে সবার জন্য আনা গিফটগুলো বের করে। ঈশা ভাবে হয়তো এখানে অরূপের জন্য কিছু আছে, কিন্তু সে নিরাশ হয়। তার ভাই আসলে কাঠখোট্টা স্বভাবের। অনুভব একে একে সব গিফট ঈশাকে দিয়ে বলে সবাইকে দেওয়ার জন্য। ঈশা ভাইয়ের দিকে তাকালো। অনুভব বলল, কি হচ্ছে? কিছু না ভাইয়া। তাহলে এখন যা এখান থেকে। ঈশা ভাইয়ার কথা সেখান থেকে প্রস্থান করলো। অনুভব রুমের দরজা লক করে দিয়ে ডিম লাইট জ্বালিয়ে ব্যালকনিতে চলে গেল। অন্ধকারে ব্যালকনিতে বসে আছে। মনের ভিতর অশান্ত লাগছে তার, কেন সেটা জানে না। কোনো কিছুতেই শান্তি পাচ্ছে না। গা থেকে টি শার্টটা খুলে ফেললো। সে চোখ বন্ধ করে নিতে অরুর দুপুরে সে ভীতু ভীতু মুখটা ভেসে উঠলো। তৎক্ষণাৎ চোখ খুলে লম্বা শ্বাস নিল। পাগল হয়ে যাচ্ছে। উঠে দাঁড়িয়ে পাশের বেলকনিতে থেকে আবছা আলো দেখা যাচ্ছে। অনুভবের বাদামি চোখ জোড়া মুহূর্তে লাল বর্ণ ধারণ করলো। বিড়বিড় করে বলল, আমি অশান্তির মাঝে বন্দি করে তুই শান্তিতে থাকবি? এই অনুভব সে একদা হতে দেবে না। তোর যন্ত্রণায় যতটা পরে নিঃস্ব আমি, তার দ্বিগুণ যন্ত্রণা দেব। তুই অনুভবের দাবানলে চালিয়ে ছাড়খাড় করবো ওরু। আমায় তুই চিনিস না। আমি তোর ভাবনার থেকেও খারাপ মানুষ। অনুভব রুমে গিয়ে গিটার এনে আবারও ব্যালকনিতে বসে পড়ে। রাত 11টা, নিশীথে চারিদিক যখন ঘন কালো অন্ধকার। অনুভব তখন গিটার বাজিয়ে সুর তুলে। 10টার দিকে অহমিকা সে খাবার হাতে নিয়ে নিজ হাতে খাইয়ে দিয়ে গেছেন। অরুর বয়স যখন 5 বছর, তখনই তার মা মারা যায়। তখন থেকে অহমিকা শেখ অরুকে বুকে আগলিয়ে নেয়। অরুর মায়ের লাভ ম্যারেজ হওয়ায় প্রথমে কেউ না মানলেও বোনের মৃত্যুতে অরুর মামারা সবাই ভেঙে পড়েছিল। সবকিছু ঠিকঠাক করার আগে অরুর মা দুনিয়া ছেড়ে চলে যায়। তবে বোনের অস্তিত্ব তার বোনের শেষ স্মৃতিটুকু মেনে নিয়েছিলেন। পরম যত্নে ভাগ্নিকে নিজেদের কাছে রাখতে চেয়েছিলেন। ইহাম শেখও চেয়েছিলেন মেয়ের ভালোর জন্য মামাদের কাছে রাখতে, কারণ তাকে বেশিরভাগ সময় দেশের বাইরে থাকতে হয়। কিন্তু ইব্রাহিম শেখ বাড়ির বড় মেয়েকে দেননি। তার কথা, এই শেখ ম্যানশনের বড় মেয়ে অরুণিকা শেখ, তার স্থান সবার আগে এই বাড়িতে। ইব্রাহিম শেখ যেতে দেয়নি ছোট অরুকে। ঈশা যেমন তার মেয়ে, অরুও তেমন তার মেয়ে। অরু পড়াশোনা শেষ করে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। সে 12টা অবধি পড়াশোনা করে, তবে আজ আর মন সায় দিচ্ছিল না। সময় দেখলো রাত 11টা 13 মিনিট বাজে। উঠে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে শুনতে পায় গিটারের সুর। অরু এগিয়ে ব্যালকনির দিকে যায় গিটারের সুরের উৎপত্তি খোঁজার জন্য। বুঝতে পারে পাশের ব্যালকনি থেকে ভেসে আসছে আওয়াজ। মিনিটি পাঁচেক সেখানে দাঁড়িয়ে হঠাৎ এক পুরুষালী অবয়বকে দাঁড়াতে দেখে সে পর্দার আড়ালে লুকিয়ে যায়। এটা যে অনুভব সে বুঝতে পেরেছে। অনুভব উঠে দাঁড়িয়ে পকেট হাতড়ে কিছু খুঁজে বের করে লাল টোটে বন্দি করে নেয়। লাইটার জ্বালিয়ে সামনে ধরতে অরু দেখতে পায় অনুভবের রক্তিম চেহারাটা। অনুভব সিগারেটে আগুন জ্বালিয়ে আকাশের পানে তাকিয়ে ধোঁয়া ছেড়ে বলে, আমার এই বিভীষিকাময় পথে নিকোটিনের ধোঁয়া আর ওই দূর আকাশের ঘন কালো অন্ধকার সঙ্গী। ধরনীর বুকে আধার কাটে ভোরে আলো চারিদিকে ফুটে উঠেছে। অরুর ঘুম ভেঙেছে অনেকক্ষণ হয়। অরু দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল। 7টা বাজে। লেট করে ফেলেছে সে। আসলে রাতে ঘুমাতে ঘুমাতে লেট হয়ে গিয়েছে তার। রাতে যখন গিটারের আওয়াজ শুনতে পেয়ে ব্যালকনিতে দাঁড়িয়েছিল, অনুভব খেয়াল করছিল পর্দার আড়ালে দাঁড়ানো ছায়াকে। সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতে অরু ভিতরে ছুটে যায়। ইস, সে ধরা খেলো। বিছানায় এসে শুয়ে চোখ বন্ধ করে, কিন্তু তার ঘুম ধরা দেয় না। ভেতর থেকে এক উত্তেজনা সৃষ্টি হয়। তারপর কখন ঘুমিয়ে পড়েছে সে জানে না। রাতের কথা ভেবে বিছানা থেকে উঠে পড়ল। দরজা খুলে বাইরে ছাদের দিকে পা বাড়ায় সে। ছাদে তার প্রিয় কিছু গাছ আছে, পানি দিতে হবে। যা রোদ শুরু হয়েছে, গাছগুলো কেমন জানি নেতিয়ে যায়। অরু ছাদে উঠে পানির পাইপ টেনে নিয়ে মোটর অন করে পানি দিয়ে দেয়। আশেপাশে তার খেয়াল নেই। পানি দিতে দিতে ঈশা আসে ছাদে, হাতে একটা কফির মগ। অরু একটু অবাক হয়। ঈশা কখনোই এত সকালে কফি খায় না, আর সে তো মাত্রই এলো। তাহলে ঈশা ছাদের দরজা থেকে এগিয়ে এসে বলল, উর্বি, তুমি উঠেছো? আগে জানলে দুটো কফি আনতাম। দাঁড়াও একটু, আমি ভাইয়াকে দিয়ে তোমার জন্য আনছি। এই বলে ঈশা অরুকে ক্রস করে যেতে নেয়। ঈশার কথা শুনে অরু যেন স্তব্ধ হয়ে যায়। ভাইয়া মানে? এখানে অনুভব ভাই আসবে কই থেকে? পেছনে ফিরে তাকাতেই দেখতে পায় সুঠাম দেহের অধিকারী পুরুষকে বুক ডাউন দিচ্ছে। এতে যেন হাতাকাটা গেঞ্জিতে উকি দিচ্ছে। হাতের মাংসল পেশিগুলো বুক ডাউন দেওয়াতে সেগুলো যেন ফুলে উঠেছে। অরু শুকনো ঢোক গিলল। ঈশা কফির মুখটা ভাইয়ের হাতে দিয়ে আবারও দৌড়ে নিচে চলে যায়। অরু অনুভবের দিকে তাকাতেই দেখে অনুভব তার বাদামি রঙা চোখ দিয়ে তার দিকে তাকিয়ে আছে ভুরু কুচকে। অরু দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভবের এভাবে তাকানোর মানে বুঝতেছে না। নিজের দিকে ভালো করে পরখ করতে ওর গলা শুকিয়ে যায়। পা দুটো কেঁপে উঠে লজ্জায় মিইয়ে যায়। হাতের পানির পাইপ ছেড়ে দুহাতে নিজেকে ঢেকে চলে যায় নিচে। পাইপ অনুভবের দিকে থাকায় পানি সোজা এসে তার শরীরে এসে পড়ে। মগ হাতে নিয়ে ভিজে একাকার। সে অনুভব বিড়বিড় করে বলে, যে আগুনে আমি জ্বলছি, সে আগুনে সামান্য পানি কিছুই হবে না। নিজের ভাবনাকে ধিক্কার জানিয়ে বলল, ননসেন্স।
2 মিনিটের মাথায় ছাদে আগমন হয় আহানের। অনুভব তাকে ডেকেছিল অফিসিয়ালি কিছু কাজের জন্য। ইব্রাহিম শেখ সরাসরি অনুভবকে বলেনি। ছেলের তেরামিতে তিনি অতিষ্ঠ, তাই আহানের কাছে সব বুঝিয়ে দিয়েছেন। কিছু নতুন ডিলের সাইন করতে হবে। চীনা ক্লায়েন্ট আসবে তার সাথে ডিল ফাইনাল করার জন্য। এর জন্য ইব্রাহিম শেখকে চট্টগ্রামে যেতে হবে। সকাল সকাল অনুভবকে কাক ভেজা দেখে বলল, এই সাত সকালে তোকে নাক চুবনি কে খাওয়ালো অনু? অনুভবের কোনো ভাবান্তর নেই, মুখভঙ্গি আগের মতোই, তবে বিরক্তির চাহনিটা স্পষ্ট। আর কি কারণ সেটা আহান জানে। অনু ডাকে সে বিরক্ত হচ্ছে। অনুভব বলেছিল, আমাকে কি তোর মেয়ে মনে হয় যে নামের মধ্যে মেলি ভাব দিচ্ছিস? খবরদার আর বলবি না। কিন্তু তাতে আহানের কি? সেই ডাকে যেন কিছু একটা পায়। হয়তো অনুভবের রাগি রাগি চেহারা। অনুভব হাতের মগটা রেখে গম্ভীর কণ্ঠে বলল। ফাইলগুলোতে। আহান হাতে ফাইলগুলো দিল। অনুভব ভালো করে ফাইলগুলো দেখে আহানকে সব বুঝিয়ে দেয়। অনুভব জানে আহান একজন দায়িত্ববান ছেলে। সে না গেলেও এই ডিল ফাইনাল হবে। তাছাড়া তার বাবা তো আছেন। চোখ বন্ধ করে ভরসা করে। সে সবকিছু বুঝিয়ে দিলে আহান চলে যায়। অনুভব হাতে কফির মগটা নিয়ে নিচে নামে, সোজা কিচেনে এসে সেন্টার টেবিলে মগটা রেখে উপরে চলে যায়। অরু নিজের ঘরে এসে লম্বা দম নেয়। কি লজ্জাজনক অবস্থা হয়েছিল। সেই ঘুম থেকে নিজের দিকে না তাকিয়ে বের হয়ে গিয়েছিল। অরুর নিজেকে ইচ্ছা করলো এখন দুটো মেরে দিতে, কিন্তু নিজেই নিজেকে কিভাবে মারবে সে? চোখে মুখে লজ্জা ভয় দেখা যাচ্ছে। সময় দেখে নিল 8টা বাজে, তার ক্লাস আছে, তাই ওয়াশরুমে ঢুকে যায় সে। 9টার দিকে অনুভব নিচে নামে। পরনে তার সাদা শার্ট, ইন করা ব্ল্যাক প্যান্ট, হাতে তার ব্র্যান্ডের ঘড়ি। অপরিচিত করা পারফিউমের সুঘ্রাণ নাকে আসতে অরু সিঁড়ির দিকে তাকায়। অনুভব আসছে নিচে। অরু গতকাল সারাদিন নিচে না নামলেও আজ অহমিকা শেখের কাছে হার মানে। ইব্রাহিম শেখ বলে দিয়েছেন বাড়ির মেয়ে ডাইনিং এ না আসলে তিনি খাবার মুখে দিবেন না। ব্যাস, অরু পানি পানি আর যাই করুন এই মানুষ দুটোকে কষ্ট দিতে পারবে না সে, তাই নিচে এসেছে। পাশে আছে ঈশা। অনুভব অরুর সামনাসামনি বসে প্লেট তুলে নেয়। রহিমা এসে অনুভবকে খাবার বেড়ে দেয়। অরু মাথা নিচু করে খাচ্ছে। কোনো রকম খেয়ে অরু উপরে চলে যায়। সময় কম, রেডি হতে হবে। অনুভব দেখলো অরুর পাতের খাবারগুলো। একরাশ বিরক্তি নিয়ে মনে মনে বলল, খাবার না খেয়ে কি প্রমাণ করতে চায়? আজব। খাওয়া প্রায় শেষের দিকে ইব্রাহিম শেখ ছেলেকে বললেন, শুনলাম 6 মাস আগে দেশে আসা হয়েছে, তাহলে এতদিন বাসায় আসো নাই কেন? অনুভব খেতে খেতে বলল। কাজে এসেছিলাম। ইব্রাহিম শেখ ছেলের কথা শুনে চরম বিরক্ত। এটা কেমন কথা? গত 6 মাস থেকে দেশে আসছে, আবার চলে যায়, অথচ বাসায় ফিরে না। তিনি আবার বলল, ওর তো ভার্সিটিতে যাবে, ড্রাইভার ছুটিতে আছে, তুমি ওকে ড্রপ করে আসো। অনুভব বাবার দিকে তাকিয়ে বলল। পারবো না। সে কি নিচে যেতে পারে না? ইব্রাহিম শেখ দীর্ঘশ্বাস নেয়। তার ছেলে যে শুনবে না তা তিনি বুঝেছেন। অরু জ্যামে আটকে গেছে। এই শহরে এই যানজটে কোথাও যেন টাইমলি পৌঁছানো এক যুদ্ধের মতো। 10 মিনিট রিকশায় বসে আছে, সামনে লম্বা জ্যাম। অরু ঘড়ির দিকে তাকালো, 10টা বাজতে 7 মিনিট বাকি। আজ আর টাইমলি যাওয়া হচ্ছে না। অরু রিকশা থেকে নেমে ভাড়া দিয়ে পায়ে হেঁটে এগিয়ে গেল। ভার্সিটি আসতে 10 মিনিট লেট। সিঁড়ি বেয়ে ডিপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে বলল, মে আই কাম ইন স্যার? পারমিশন পেয়ে অরু ফারহার পাশে গিয়ে বসলো। এত লেট করলি যে? রাস্তায় প্রচুর জ্যাম ছিল। ফারা আর কিছু বলল না। ক্লাস শেষে অরু আর ফারা ভার্সিটির মাঠে কৃষ্ণচূড়া গাছটার নিচে যাচ্ছিল। পথিমধ্যে দেখা হয় সেই বাবরি চুলালার সাথে। অরু তাকে দেখে সালাম দিয়ে বলল। আসসালামু আলাইকুম। ছেলেটা মাথা তুলে তাকিয়ে বলল, ওয়ালাইকুম সালাম। তোমরা কালকের মেয়ে দুটো না ধাক্কা লাগলো যে? জি ভাইয়া। ছেলেটি অরুকে পরখ করলো পা থেকে মাথা অবধি। গোলগাল মায়াবী চেহারা, তার লম্বা ঘন চুল। ছেলেটা একটু হেসে বলল। আমি তো আজবির খান। অরু ফারা জানতে পারলো ইনি 3rd ইয়ারের ক্লাস টপার। আরও 2-একটা কথা বলে তাসবির চলে যায়। ইব্রাহিম শেখ আহানকে সাথে নিয়ে নতুন ক্লায়েন্টের সাথে দেখা করতে গিয়েছেন। জাফর খানের দলবল আজ শেখ গ্রুপের অফিসে সকালের দিকে এসেছিল। চীনা ক্লায়েন্টের সাথে যেন দেখা না করে। জাফর খান ডিলটা হাতছাড়া করতে চায় না, তাই জাফর খান দলবল নিয়ে অফিসে যায়। আজও এসেছিল, সেটাই আহানের কাছে খবরটা পেয়ে অনুভব অফিসে আসে। 12টার দিক অনুভব অফিসে এসেছে, তার বরাদ্দকৃত কেবিনে বসে আছে। অনুভব ফোন বের করে কিছুক্ষণ ফেসবুক ঘাটালো। ল্যাপটপটা বের করে অফিসের কিছু হিসাব মেলানোর চেষ্টা করছিল। অরু ফারা ক্লাস শেষে ভার্সিটির প্রাঙ্গণে বসে আছে। তাদের সাথে আরও 2টা ছেলেমেয়ে যোগ দিয়েছে। একজনের নাম তানিয়া, অন্যজন রুদ্র। দ্বিতীয় ক্লাসের সময় তাদের সাথে পরিচিতি হয়। অরু, ফারহা, রুদ্র, তানিয়া গোল হয়ে গল্প করছে মূলত নবীনবরণ অনুষ্ঠানের বিষয়ে। প্রিন্সিপাল জানিয়েছে 2 দিন পর তাদের নবীনবরণ অনুষ্ঠান, আর যে যেটা পারে পার্টিসিপেট করতে পারে। ফারহা ভাবছে 3 বান্ধবী মিলে একই শাড়ি পরবে। অরু শাড়ির কথা শুনে না করে দেয়, সে শাড়ি পরবে না। এই শাড়ি 4 বছর আগে তাকে তছনছ করে দিয়েছে, কিন্তু ফারা ছাড়বে না। তানিয়া অরুকে বুঝাচ্ছে কেন পারবে না।
অরুর একটা কথা সে হাঁটতে পারবে না, কিন্তু ফারহান নাছুরবান্দা। তোরা মেয়েরা এত ন্যাকামি করিস কেন? শাড়ি পরে নাকি হাঁটতে পারবে না? তানিয়া রুদ্রের কথা শুনে বলল, মেয়েরা বলতে কাকে বুঝাচ্ছিস তুই? শাড়ি তো ওর পড়তে চাচ্ছে না। ওই একই, তোরা মেয়েরা না সব কয়টা নাটকবাজ। রুদ্রের কথা শুনে শেষমেশ অরু রাজি হয়, বলে দেয় এটাই শেষ। সময় তখন 1টা বাজে। অরু, ফারহা, তানিয়া আর রুদ্র থেকে বিদায় নেয় বাসায় যাওয়ার জন্য। দুই বান্ধবী হাঁটতে হাঁটতে এগুতে থাকে। ফারহা একটা বিষয় হঠাৎ খেয়াল হয়, তাই অরুর দিকে তাকায়। ফারহাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অরু বলে, এভাবে তাকিয়ে আছিস কেন? তুই কি আমার থেকে কিছু লুকাচ্ছিস সরু? না তো, কেন? কিছু না। আচ্ছা চল কিছু একটা খেয়ে নি। ফারহা দেখলো অরু আবার নিজের ভাবনার মাঝে ডুবে, তাই বলল, অরু, হ্যাঁ বল। তুই শুনতে পাচ্ছিস না? মন কই থাকে তোর? গত দুদিন থেকে তুই কেমন আনমনা হয়ে যাচ্ছিস, ঘটনা কি? কোথাও প্রেম ঠেম করছিস নাকি? ফারহার কথা শুনে অরুণিকা অদ্ভুত চোখে তাকায়। বলে কি মেয়ে? রাগ নিয়ে বলল, তুই কি পাগল হয়ে গেছিস ফারহা? আঙ্কেলকে বলবো পাবনা পাঠাতে? রাগ করস কেন বেয়াদ্দব মাইয়া? চল হালকা কিছু খাই। অরু বুঝলো এই ফারহার হালকা খাওয়ার মানে ভর দুপুরে ফুচকা খাবে। এখন দুপুর 3টার দিকে অনুভব বাসায় ফিরে এসেছে। ড্রয়িং রুমে পা দিতে অহমিকা শেখ অনুভবকে বলল, মেয়েটা এখনো বাসায় ফেরেনি, তোর বাবাও তো আসেনি, তুই একটু খুঁজে নিয়ে দেখ তো। বাবা, ইরহামও তো নাই। মায়ের কথায় অনুভব বিরক্ত হলো। আমি দেখছি। বলেই অনুভব আবারও বাইরে চলে আসে। গাড়িতে উঠবে তখনই দেখতে পায় অরু গেট দিয়ে শেখ ম্যানশনে প্রবেশ করছে। অনুভব মনে মনে বলল, বাসার মানুষ চিন্তায় মরছে, আর উনি হেলে দুলে বাসায় ফিরছে। অনুভব ভিতরে চলে যায়। অরু ড্রয়িং রুমে এসে দেখতে পায় অনুভব সোফায় বসে আছে। অহমিকা শেখ অরুকে দেখে বলল, এসে ফেলেছিস, যা গিয়ে ফ্রেশ হয়ে নে। আছে বড় আম্মু। অহমিকা শেখ কিচেনে চলে যায়। বলেই অরু উপরে চলে যাওয়ার জন্য পা বাড়ালেই অনুভব গম্ভীর কণ্ঠে বলে, দেরি হলো কেন? অনুভবের কথা শুনে অরু চমকে যায়। পা দুটো থেমে যায় মুহূর্তে। লোকটা তাকে কিছু বলল, গলা শুকিয়ে আসছে যেন। এসেছে থেকে তাকে তো একটা কথাও বলেনি। মৃগী রোগীর মতো ছটফট করতে লাগে। অনুভব আবারও বলল, দেরি কেন হলো? অরু কি জবাব দিবে, গলা দিয়ে কথা বেরোচ্ছে না যেন। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ফ্রেন্ডদের সাথে ছিলাম ভাইয়া। ফারা বাসায় ফিরে ফ্রেশ হয়ে ফেসবুকে ঢুকলো। কাঙ্ক্ষিত আইডিতে ঢুকে মেসেজ দেখে মুচকি হাসলো। বেশ কয়েক মাস আগে একজনের সাথে অনলাইনে পরিচয় হয়, যা পরবর্তী সময় দুজনের মধ্যে প্রণয় ঘটে। ফারা মেসেঞ্জারে ঢুকে কাঙ্ক্ষিত আইডিতে কল দিল। ওপাশ থেকে রিসিভ হতেই বলল, ফারা, এই ডাক, এই কণ্ঠ ফারার অতি প্রিয়। কিভাবে যেন আস্তে আস্তে এত প্রিয় হয়ে গেল সে নিজেও জানে না। ওপাশ থেকে আবারও বলল, ফারা আমি দেশে এসেছি। সত্যি? কবে এসেছে? এই তো 2 দিন হচ্ছে। আপনি আমাকে আজ এ কথা বলছেন আহান? তোমাকে সারপ্রাইজ দিব ভেবে বলিনি, কিন্তু সময় সুযোগ হচ্ছে না বিধায় এখন বললাম। তো আমার সামনে কবে আসবে? আপনি না হয় নিজেই খুঁজে নিন আমায়। চ্যালেঞ্জ করছো? তোমাকে খুঁজে বের করা আমার 2 মিনিটের ব্যাপার, বুঝছো? ফারা জানে সে সামনে না গেলেও আহান তাকে ঠিকই খুঁজে বের করবে। প্রায় 10 মিনিটের মতো কথা বলে সে ফোন রেখে দেয়। সময় তখন রাত 9টা। অনামিকা ও রহিমা মিলে রাতে রান্না করছেন। প্রায় শেষের দিকে রান্না। অনুভব এসেছে শুনে অনুভবের আপু আয়েশা ও তার ছেলে মেয়ে এসেছেন। তার ছেলের নাম রুবায়েত ও মেয়ের নাম রুহানি। ওরু ফুপির সাথে কথা বলে রুহানি ও ঈশা মিলে আড্ডা দিচ্ছে। ইব্রাহিম শেখ কিছুক্ষণ আগে ম্যানশনে ফিরে এসেছেন। রহমান আহমেদ ও ইব্রাহিম শেখ বসে কথা বলছিলেন। সিনা ক্লায়েন্টদের সাথে ডিল ফাইনাল হয়েছে, তবুও ইব্রাহিম শেখ চিন্তিত আছেন। জাফর খানের দলের লোক তাকে সকালে হুমকি দিয়েছেন। রুবায়েত অহমিকা শেখকে বলল, মামি, ভাইয়া কোথায়? অনুভব তো নিজের রুমেই আছে। আচ্ছা মামি, আমি গিয়ে দেখা করে আসছি। রুবায়েত সিঁড়ি বেয়ে উপরে উঠেছে। অনুভব নিজের রুমে তখন ল্যাপটপ নিয়ে বসে অফিসিয়ালের কিছু কাজ করছিল। রুবায়েত অনুভবের কাছে এসে বলল, কি ব্রো, দেশে ফিরছিস? একটা বার বললি না? আগের থেকে আর সুদর্শন হয়েছিস দেখছি। অনুভব মাথা তুলে রুবায়েতের দিকে তাকিয়ে বলল, ফালতু কথা বাদ দে। কখন এসছিস? ফুপি এসছে? এসেছিস তো অনেকক্ষণ। তুই তো ঘরে কোথায় লুকিয়ে আসিস? মা বাবা এসেছে, রুহানিও এসেছে, নিচে আসে ওরা। অনুভব ল্যাপটপটা বন্ধ করে রুবায়েতের সাথে নিচে নামে। অনুভব নিচে নেমে তার ফুপুকে দেখতে পায়। আয়েশা অনুভবকে কাছে ডাকলেন। অনুভব আয়েশার কাছে গিয়ে বসলো। অনুভব দেখলো অরু, ঈশা আর রুহানির সাথে কথা বলছে আর হাসাহাসি করছে। অনুভব রাগে ফেটে পড়ে, ইচ্ছে করে থাপড়িয়ে দাঁত দুটো ফেলে দিতে, কিন্তু ইব্রাহিম শেখ আছেন বিধায় অনুভব চুপচাপ তার ফুপির সাথে বসে থাকে। ফুপিকে ভুলে গেছিস সোনু? দেশে ফিরেও একটা বার আমায় ফোন দিলি না। তোমাদের ভুলি কি করে বলো? এখন বলো, কেমন আছে তুমি?
আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তুই এসেছিস, আমরা সবাই আরো ভালো আছি। অহমিকা শেখ সবাইকে খাওয়ার জন্য তাড়া দিলেন। সবাইকে একসাথে খেতে দেওয়া হয়েছে। রুহানি, রুবায়েত, ঈশা সবাই একসাথে বসেছে। অরু ফোন আসায় সে বাদ পড়ে গেছে। কথা বলা শেষ করে অরু ডাইনিং এ আসলে দেখে অনুভবের পাশের সিটটা ফাঁকা। অরু বসবে কিনা দ্বিধাদ্বন্দ্বে আছে। আয়েশা অরুকে দেখে বলল, দাঁড়িয়ে আছিস কেন অরু? বসে পড়। অহমিকা শেখ অরুকে বসতে বললেন। অরু চুপচাপ অনুভবের দিকে তাকায়। সে মাথা নিচু করে এক মনে খাচ্ছে। অরু চেয়ারে বসে নিজের খাওয়াতে মন দেয়, কিন্তু ভাত না খেয়ে আঁকিবুকি করছিল। তার গলা দিয়ে ভাত নামছে না মনে হয়। অনুভব সেটা দেখে ধমকে বলল। খাচ্ছিস না কেন? অনুভবের ধমকে অরু কেঁপে ওঠে। এই লোক এমন কেন? সবসময় মুখায়ব গম্ভীর করে রাখে আর নাকের ডগায় রাগ নিয়ে ঘুরে বিড়বিড় করে বলল। হিটলার একটা। রাতে খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ রুমে অবস্থান করছিল। রুহানি, ঈশা ও অরু নিজের রুমে গল্প করছিল। পড়াশোনার চাপে সেরকম আশা হয় না রুহানির। অনেকদিন পর অরু আর ঈশাকে পেয়ে যেন দিন দুনিয়া এক করে ফেলে সে। রুহানি অরুকে বলল। আপু চলো লুডো খেলি, অনেকদিন খেলি না। ঈশাও রুহানির সাথে যোগ দিল। দৌড়ে গিয়ে লুডো নিয়ে আসে। তিনজন মিলে লুডো খেলে। রুবায়েত খাওয়া শেষ করে ছাদে আসে। দেখতে পায় অনুভব আকাশের দিকে তাকিয়ে আছে, ধোঁয়া ছাড়ছে। অনুভব কারো পায়ের শব্দে পেছনে তাকায়। দেখতে পায় রুবায়েত হাস্যোজ্জ্বল মুখে তার দিকে তাকিয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে তুই এখানে? রুবায়েত এসে অনুভবকে বলল। তুই সিগারেট খাওয়া শুরু করছিস? অনুভব এর জবাব দিল না, উল্টো রুবায়েতকে বলল। কিছু বলবি? রুবায়েত ছাদের রেলিং এর উপর দু হাত রেখে বলল। অরু তোকে ভয় পায়? রুবায়েতের কথায় অনুভব তার দিকে তাকায়। অরু তোকে ভয় পায়? আসলে ভয় পায়। দুদিন আগে সেদিন দেখেছিল অরুর ভীতু মুখটা যখন সে অনুভবকে দেখতে পায়। চোখে মুখে আতঙ্ক স্পষ্ট ছিল। অনুভবের জবাব না পেয়ে রুবায়েত ফিচেল হাসলো, তারপর বলল। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। রুবায়েত চলে যায়। অনুভব আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর সেও চলে যায়। নিচে এসে অরুর রুমের পরের রুম অনুভবের হওয়াতে অরুর রুম ক্রস করতে শুনতে পায় ভিতর থেকে হাসির শব্দ। অনুভব দাঁড়িয়ে পড়ে দরজার কাছে এসে দেখে অরু, ঈশা, রুহানি, রুবায়েত মিলে লুডো খেলছে আর হাসছে। রুহানি লুডো খেলতে গিয়ে ওর গুটি কেটে দেয় ঈশা। তাই ঈশা, রুবায়েত হাসছে। রুহানি মুখ ফুলিয়ে দরজার দিকে দেখে অনুভবকে দেখতে পেয়ে বলে। ভাইয়া দেখো, আপু আমার সাথে চিটিং করছে। এই কই চিটিং করলাম? ঈশা বলল। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নিয়ে বলে। তোরা কি এখনো ছোট বাচ্চা আছিস? বাচ্চাদের মতো করছিস যে? বলেই চলে যেতে নেয়। রুবায়েত বলে। ভাইয়া তুমি খেলবে আমাদের সাথে? তোর কি আমাকে দেখে বাচ্চা মনে হয়? না, তোমাকে দেখে বুড়ো মনে হয়। বয়স তো কম হলো না। রুবায়েতকে রাগ দেখে অনুভব চলে যায়। এগিয়ে রুবায়েতের কথা শুনে ঈশা, রুহানি ফিক করে হেসে দেয়। কেটে গিয়েছে মাঝের একদিন। অনুভবের ফুপি চলে গিয়েছে। রুহানির কয়েকদিন বাদে এক্সাম শুরু হবে। সে ঈশার সাথে সেম ক্লাসে পড়ে। অরুদের ভার্সিটিতে আজ নবীনবরণ অনুষ্ঠান আছে। গতকাল সকালবেলায় আয়েশারা সবাই চলে যায়। ওরা গেলে অরু ঈশাকে নিয়ে ফারা, তানিয়া একসাথে শপিং মলে গিয়ে শাড়ি কিনেছে। ফারা ও তানিয়া সকালে অরুকে ফোন করে মনে করে দিয়েছে শাড়ি পরার কথা। দেখা গেল শাড়ি না পরে চলে আসবে। সকালে অরু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে। নিচে নেমে দেখে অহমিকা শেখ ও রহিমা খালা মিলে সকলের জন্য নাস্তা বানাচ্ছেন। অরু কিচেনে এসে দরজার কাছে দাঁড়িয়ে দেখে অহমিকা শেখ ডাক দিলেন। অরু তার কাছে যেতেই বলল। কিছু লাগবে? তুমি কখন ফ্রি হবে বড় আম্মু? এই নাস্তা বানানো শেষ, আমাকে শাড়ি পরিয়ে দিবে? অহমিকা শেখ অরুর কথা শুনে তাকায় তার দিকে। অরু শাড়ি পরতে চাইছে। তাকে সে 4 বছর আগে শাড়ি পরিয়েছেন তিনি। তারপর থেকে অরু আর শাড়ি পরেনি। এতদিন পর আজ হঠাৎ শাড়ির কথা শুনে খুশি হয়েছেন তিনি। আচ্ছা নাস্তাটা হয়ে যাক, আমি যাচ্ছি তোর রুমে। অরু অহমিকা শেখকে জড়িয়ে ধরে বলে। তুমি খুব ভালো বড় আম্মু, পাকড়ি মেয়ে একটা। উপর থেকে অনুভব অহমিকা শেখকে বলল। মা, আমার কফি দিও, আমি ছাদে যাচ্ছি। অহমিকা শেখ উপরে তাকিয়ে বলল। দিচ্ছি। অহমিকা শেখ আগে কফি করে রেখেছেন। তিনি জানেন সকালবেলা তার ছেলের কফি লাগে। একটা মগে কফি ঢেলে অরুকে বলল। ওরুমা তুই একটু দিয়ে আয় তো। আমি? ঈশা তো মনে হয় রুমে, তুই একটু জানা মা। অরু কফির মুখটা হাতে নিয়ে ছাদের দিকে গেল। দেখতে পেল অনুভব উল্টো হয়ে দাঁড়িয়ে আছে। অরু অনুভবকে দেখে দাঁড়িয়ে যায়। কফি নিয়ে তো এলো, এখন কি করবে সে? অনুভব কারো অস্তিত্ব বুঝতে পেরে পেছন ফিরে তাকায়। দেখতে পায় অরু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তাই অনুভব বলল। কফি যদি ঠান্ডাই হয়ে যায় তাহলে আনার কি দরকার ছিল? অনুভবের কথা শুনে অরু অনুভবের দিকে তাকায়। চোখাচোখি হতেই চোখ নামিয়ে ফেলে। অনুভব ফোঁস করে নিঃশ্বাস নেয়। সামনে এগিয়ে সে কফির মগ নিয়ে যায়। অনুভব মগটা নিতে পেছনে ফিরে চলে যেতে নিবে, তখন অনুভব বলে। স্টপ অরু। অরু দাঁড়িয়ে যায় তৎক্ষণাৎ।
অনুভব সামনে অরুর কাছে এসে দাঁড়ায়। অরু নিচের দিকে তাকিয়ে আছে, তার হাঁটু কাঁপছে। অনুভব অরুকে পা থেকে মাথা পর্যন্ত সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে নিল। চোখে মুখে বিরক্তির ভাব ফুটিয়ে গটগট পায়ে মগ নিয়ে নিচে নেমে যায়। অরু সেখানে স্তব্ধ হয়ে যায়। পুরুষালী করা পারফিউমের ঘ্রাণ নাসারন্ধ্রে ছড়িয়ে যায়। চোখ বড় বড় করে তাকায়, জোরে শ্বাস ফেলে। হার্টবিট হয়তো হাতুড়ি পিটাচ্ছে যেন। সকালের নাস্তা টেবিলে সবাই বসে আছে। ইব্রাহিম শেখ অরুকে বললেন, ওরু, মা ভার্সিটি কেমন লাগছে? ভালো লাগছে বড় আব্বু। আজকে তো নবীনবরণ অনুষ্ঠান আছে, একটু পরে রেডি হব। আচ্ছা, ভালো করে পড়াশোনা করো। নাস্তা শেষ করে অহমিকা শেখ অরুকে সুন্দর করে শাড়ি পরিয়ে দিলেন। শাড়ি পরানো শেষে হালকা করে একটু সেজে নেয়। চোখে কাজল দিয়ে ঠোঁটে হালকা পিঙ্ক কালার লিপস্টিক দেয়। চুলগুলো ছেড়ে দিয়ে পেছনে গাজরা গুজে দেয়। ব্যাস এতেই অরুকে অপরূপ সুন্দর লাগছে। অহমিকা শেখ অরুর চিবুক ধরে মাথায় তুলে বলে, মাশাল্লাহ, আমার ওরমাকে তো ভারী মিষ্টি লাগছে, একদম যেন ফুলের মতন, কারো যেন নজর না লাগে। এই বলে তিনি অরুর কানের কাছে কাজলের টিকা দিয়ে দেন। অহমিকা শেখের কথা শুনে অরু বলল, কি যে বলো না বড় আম্মু, আমি দেখতে অতটা সুন্দর না যতটা তোমরা বলো। তোমরা বানিয়ে বানিয়ে এক লাইন সবসময় বেশি বলো। অহমিকা শেখ হেসে ফেললেন। তার চোখে অভিজ্ঞতা দীপ্তি, তিনি বললেন, সৌন্দর্য চোখ দেখে হয় না মা, মন থেকেই আসে। যার মন সুন্দর তার মুখে এইরকম আলো থাকে। এখন আমার ছেলে বুঝলেই হলো। অরু লজ্জায় নুয়ে ফেলে, বিড়বিড় করে বলে, তোমার ওই হুইটলার ছেলে বুঝবে না বড় আম্মু। অহমিকা শেখ আর কিছু বলল না। তিনি নিচে চলে এসেছেন। অরু নিজে রেডি হয়ে এসে নিচে নেমে এলো। ঈশা অরুকে দেখে তার কাছে ছুটে গিয়ে বলল, রুপি, তোমাকে খুব সুন্দর লাগছে, একদম পুতুলের মতো। ড্রয়িং রুমে অনুভব সোফায় বসেছিল। সেও বের হবে একটু পর। ইব্রাহিম শেখ বের হলেই তার অফিসে চলে যাবে। ঈশার কথা শুনে তার দিকে তাকায়, দেখতে পায় অরুকে শাড়ি পরিহিত। ইব্রাহিম শেখ আসলে সবার থেকে বিদায় নিয়ে ভার্সিটির জন্য রওনা হয়। অনুভব এক পলক তাকায় তার যাওয়ার দিকে। ফারার সাথে অরুর দেখা হওয়া মাত্রই ফারা বলল, তোকে যা লাগছে অরু, আজ ভার্সিটির সবাই তোকে দেখে পাগল হয়ে যাবে। ফালতু কথা বাদ দে ফারহা। ভার্সিটিতে সকাল থেকে উৎসবের আমেজ। নবীনবরণ অনুষ্ঠান বলে কথা। ক্যাম্পাসের প্রতিটি কর্নারে রঙিন বেলুন, ব্যানার আর ছেলে মেয়েদের হাসি ঠাট্টা যেন ক্যাম্পাসটাকে একটা স্বপ্নপুরীতে রূপ দিয়েছে। মঞ্চের পাশ দিয়ে সাজানো হচ্ছে চেয়ার। অডিটোরিয়ামে চলছে রিহার্সালের শেষ মুহূর্ত। অরু, ফারহা ভার্সিটিতে ঢুকে তানিয়া রুদ্রর সাথে দেখা হয়ে যায়। ক্যাম্পাসে ঢুকে যেন নতুন করে প্রাণ ফিরে পায়। তানিয়া বলে, শাড়িতে কি সুন্দর লাগছে অরু। পাশ থেকে রুদ্র বলল। পুরো পেতনির মতো লাগছে তোদের। ফারহা বলল, কি বললি তুই? কিছুই বলি নাই, চল বসে পড়ি। প্রিন্সিপালের ভাষণের পরই শুরু হয় সাংস্কৃতিক পর্ব। মঞ্চে পরপর পারফর্ম করছে একের পর এক নতুন মুখ। গান, নাচ, কবিতা সব মিলে যেন এক টুকরো রঙিন সময়। অরু, ফারহা, তানিয়া আর রুদ্র একসাথে বসে অনুষ্ঠান উপভোগ করছিল। হঠাৎ মাইক্রোফোনের ঘোষণা স্বর ভেসে এলো। পরবর্তী পরিবেশনায় থাকছে একটি একক আবৃত্তি। উপস্থাপনা করবেন তাসবির খান। সবাই যেন ঝলকে উঠল। ক্লাসের টপার মঞ্চে উঠছে। স্টেজে উঠে দাঁড়ায় তাসবির খান। আজকের অনুষ্ঠানের ভিড়েও তার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চিপচিপে গরম, ধীর স্থির হাঁটা আর সেই অভিজ্ঞতাজাত ভঙ্গি। সে শুরু করলো আবৃত্তি। আবৃত্তি শেষে চারিদিকে করতালিতে মুখরিত। এত সুন্দর আবৃত্তিতে একে একে সবার উপস্থাপন, হাসি উল্লাসের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হতে হতে সন্ধ্যা হয়ে যায়। অরু, ফারহা, তানিয়া, রুদ্র ভার্সিটির গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ফারহা বলল, রুদ্র আর তানিয়া বাসায় এদিকে একদিকে, ওরা চলে যেতে পারবে। আমি আর অরু চলে যাব। তোরা যেতে পারবি? ব্রিজের মাথায় অনেক বোকাটে ছেলেরা আড্ডা দেয়। চিল ভাই, আমি ফারহা আছি না, চিন্তা করিস না। তাছাড়া আমরা রিক্সা নিয়ে চলে যাব। অতঃপর তানিয়া, রুদ্র চলে যায়। অরু, ফারহা একটা রিকশায় উঠে বসে। ব্রিজের মাথায় এসে অরু, ফারহা দেখতে পায় কিছু ছেলে পেলে আড্ডা দিচ্ছে। তাদের দেখে রাস্তা আটকে ধরে। রিকশা চালক দেখে ভয় পালায়। অরু ও ফারহা ভীষণ ভয় পেয়ে যায়। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, এই বর সন্ধ্যায় কই যাচ্ছ পাখিরা? ফারহা তাদের দেখে বলল, পথ ছাড়েন। এভাবে পথে মেয়েদের বিরক্ত করার মানে কি? অসভ্যদের মতো মেয়েদের পথ ধরে আছেন। পথ ছাড়েন। বাসায় কি মা বোন নাই নাকি? ফারহার কথা শুনে ছেলেগুলোর মনে হয় খেপে গেল। একজন বলল, দর শালে দুইটারে আমাগরে তেজ দেখাই, তেজ একদম ছুটিয়ে দিব। ছেলেটার কথা শুনে অরু, ফারহা ভয় পেয়ে পিছনে দৌড় দেয়। ছেলেগুলো তাদের পেছনে। দর শালিরে দর, ফালাতে যাইতে না পারে। চারিদিকে আধার ঘনিয়ে আসে। অরু, ফারহা দৌড়াতে দৌড়াতে কিছু একটার সাথে বেঁধে পড়ে যায়। ছেলেগুলো তাদের কাছে এসে বলল,
আর কত দৌড়াবি পাখি, সেই তো আমাদের কাছে ধরা পড়লি, শুধু শুধু শরীরের এনার্জিগুলো নষ্ট করলি। ছেলেগুলোর মধ্যে মেন লিডার বলল তাদের ধরার জন্য। ছেলেগুলো অরু ফারাকে ধরতে নেবে, তখনই কেউ একজন এসে ছেলের হাত মুচড়ে ধরে। লিডার ছেলেটা বলল, এই কে রে তুই, আমাদের কাজে বাধা দিচ্ছিস? আমায় চিনিস? রায়হানের এলাকায় এসে রায়হানের কাজে বাধা দিচ্ছিস? পুরুষ অবয়বটি মেন লিডার ছেলেটির সামনে গিয়ে দাঁড়ালো। আবছা আলোয় ছেলেটি দেখতে পেল কালো পোশাক পরিহিত বলিষ্ঠ পুরুষটাকে। চোখের মনি কেমন জল করছে। গম্ভীর স্বরে বলল, আমি তোদের জম, বুঝলি? তোদের মতো কাপুরুষদের কবরে পাঠাতে আমার আগমন। বলে হাতে থাকা হকি স্টিক দিয়ে এলোপাতাড়ি মারতে শুরু করে। অরু ভয়ে কেঁপে উঠছে বারবার। সামনে থাকা পুরুষটার ভয়ঙ্কর রূপ দেখে ফারা এগিয়ে আসে, অরুকে শক্ত করে চেপে ধরে। কিছুক্ষণ পর একটা গাড়ি এসে থামে। সেখান থেকে বের হয়ে আসে আহান। দৌড়ে এসে অনুভবকে ধরে। সে জানে অনুভব ঠিক কী রকম। এখন যদি না থামা এখানে মার্ডার হয়ে যাবে। তাই অনুভবকে শান্ত করার জন্য বলল, ভাই থাম, দেখ মেয়ে দুটো ভয় পাচ্ছে, তুই যা করার পরে করিস। আহানের কথা শুনে অনুভব চিল্লিয়ে বলে, ওই বাস্টার্ডের সাহস হলে কি করে ওর দিকে হাত বাড়ানোর? জ্যান্ত পুঁতে ফেলবো আমি। উপর ফিরে অরুর দিকে তাকে দ্রুত সেখানে গেল। অরুকে হাঁচকা টেনে নিজের কাছে এনে আহানকে বলল মেয়েটাকে বাসায় পৌঁছে দেওয়ার জন্য। বলেই সে অরুকে নিয়ে গাড়ি টান দেয়। আহান সামনে থাকা মেয়েটার দিকে এগিয়ে এসে বলল, চলুন মিস। সামনে থেকে আলো ফারার মুখে পড়ায় আহান ফারাকে স্পষ্ট দেখে বলল, ফারা, তুমি এখানে? ফারা আহানকে দেখে যেন সবকিছু ভুলিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আহান বিস্ময়ে হতবাক, নীরবে তাকিয়ে রইল তার দিকে। এই যে তাদের প্রথম দেখায় এমন কিছু হবে তা তো কল্পনাতেও আনেনি সে। আহান ধীরে ফারার মাথায় হাত রাখলো, নরম কণ্ঠে বলল, কি হয়েছে ফারা, ভয় পেয়েছো? কত ব্যথা পেয়েছো? ফারা এবার ধীরে মাথা তুলে আহানের চোখে চোখ রাখতেই যেন হঠাৎ বাস্তবতায় ফিরে আসে। এসে কি করলো? এতটা কাছে চলে গেছে। আহানের চমকে উঠে দ্রুত নিজেকে সরিয়ে নেয়। লজ্জায় মুখ নামিয়ে নেয় সে। ঠোঁট কাঁপে, কিন্তু কোনো শব্দ বেরোয় না। আহান ফারার অবস্থা বুঝলো। ফারার চোখে ভয়ের ছায়া। কোনো প্রশ্ন করেনি সে, শুধু পাশে দাঁড়িয়ে থেকেছে নিশ্চুপ। শকে নিশ্চল মেয়েটি নিচের দিকে তাকিয়ে আছে। তাই আহান মৃদু কণ্ঠে বলল, বাসায় পৌঁছেতেই অনুভব যাওয়ার সময় আদেশের স্বরে বলেছে ফারাকে পৌঁছে দিতে নিরাপদে। আহান ফারাকে তাদের বাড়ির সামনে এসে নামিয়ে দেয়। বিদায় জানিয়ে গাড়ি ঘুরিয়ে নেয় সে। অনুভব গাড়ির স্টিয়ারিংয়ে শক্ত করে আঙ্গুল ধরল, যেন কিছু একটা ভেঙে ফেলবে। তার চোখে যেন আগুন জ্বলছে। তার সমস্ত শরীর ভেতর থেকে উত্তাল। এক মুহূর্তের জন্য সে দৃষ্টি ফিরিয়ে নেয় না আয়াতের দিকে, কিন্তু ভেতরে ভেতরে গুঞ্জন তো চলছে। রাগ, ক্ষোভ, হতাশার, বিরক্তির মিশ্রণ। তার মন যেন অসীম আক্রোশে সিক্ত। আর প্রতিটা সেকেন্ডে তার কণ্ঠে চাপ তৈরি হচ্ছে। ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। আয়াত ভয়ে যেন কুকুরে আছে। অনুভবকে এই মুহূর্তে অনেক ভয় লাগছে। এমনিতেই তো অনেক ভয় পায় সে। অহমিকা শেখ আয়াতের চিন্তায় ডুবে আছেন। সন্ধ্যা পার হয়ে গেল, অথচ আয়াত এখনো বাসায় ফিরেনি। অহমিকার মনটা খুঁজে খুঁজে ভয় পেতে শুরু করছে আয়াতের জন্য। ইব্রাহিম শেখ চিন্তিত হয়ে বাসায় ফিরে আসেন। অহমিকা শেখ তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, অনুভবকে ফোন দাও, আয়াতকে পেলো কিনা খোঁজ নাও। অনুভব গাড়িটা শেখ ম্যানশনের সামনে প্রচন্ড গতিতে এনে হঠাৎ ব্রেক কষলো। চাকার ঘর্ষণে ধুলো উড়ে উঠলো চারিদিকে। চোখে মুখে অসহ্য রাগ, চোয়াল শক্ত। দরজাটা প্রায় ধাক্কা মেরে খুলে নেমে এলো সে। কোনো দিকে না দেখে সরাসরি গাড়ির অন্য পাশে গিয়ে আয়াতের দিকে দরজাটা ঝাঁকিয়ে খুললো। নাম। কণ্ঠে তার বজ্রধ্বনি। একটু অপেক্ষা না করে শক্ত হাতে আয়াতকে টেনে গাড়ি থেকে নামিয়ে আনলো। চারিপাশে যেন স্তব্ধ হয়ে গেল তার সে প্রচন্ড রাগের সামনে। চোখে রক্তিম উত্তাপ, যেন এক মুহূর্তে সব পুড়ে ছারখার করে দেবে। ইব্রাহিম শেখ অনুভবকে ফোন দেওয়ার আগে অনুভব আয়াতকে টেনে ড্রয়িং রুমে ঢুকে পড়ে। রাগে অগ্নিশর্ময় সে আয়াতের হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নেয়। আরেক মুহূর্ত দেরি না করে শক্ত হাতে একটা চর বসিয়ে দেয় গালে। প্রচন্ড সেই শক্ত হাতে থাপ্পড়ে আয়াত ছিটকে গিয়ে পড়ে টেবিলের কাছে। বহু বছর পর এমন একটা চর খেয়ে যেন মাথাটা ঝাঁকুনি খেয়ে উঠল। চিনচিন করে ব্যথা ছড়িয়ে পড়তে লাগলো কপাল জুড়ে। অহমিকা শেখ ও ঈশা দৌড়ে আয়াতের কাছে ছুটে গিয়ে তাকে আগলিয়ে নেয়। ইব্রাহিম শেখ অনুভবের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে বলে, তুমি আয়াতকে মারছো কেন? অনুভব চিল্লিয়ে বলে, আমাকে প্রশ্ন করার আগেই তোমাদের মেয়েকে বলো তার ফোন কোথায় থাকে। আমি আজ ঠিক সময় না গেলে কত বড় দুর্ঘটনা ঘটে যেত। তার কোনো আইডিয়া আছে? ইব্রাহিম শেখ কঠোর গলায় জানতে চান। কি হয়েছিল? অনুভব একে একে সব ঘটনা খুলে বলে। সব শুনে ইব্রাহিম ও অহমিকা শেখ আতঙ্কিত হয়ে পড়ে। অহমিকা শেখ আয়াতকে জড়িয়ে ধরে কান্না শুরু করেন। কত বড় বিপদ হতে যাচ্ছিল। তাই বলে তুমি ওকে এভাবে মারবে? পাগল হয়ে গেছো? ভুলে যাবে না ও এই শেখ পরিবারের বড় মেয়ে। আর সবচেয়ে বড় কথা, আয়াত কিন্তু এই পরিবারের বউ।
ইব্রাহিম শেখের কথায় অনুভবের প্রেক্ষিতে কিছু বলল না। গটগট করে উপরে উঠে যায়। অহমিকা শেখ ঈশা মিলে আয়াতকে নিয়ে তার রুমে দিয়ে আসে। আয়াত রুমে এসে আয়নায় স্পষ্ট দেখতে পায় গালে 5 আঙ্গুলের ছাপ স্পষ্ট। অভিমান তার গাঢ় হয়, চোখে পানি আসে তার। রাতে খাওয়ার টেবিলে সবাই আসলেও আয়াত আসেনি। রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়েছে আর ওঠেনি সে। ইব্রাহিম শেখ ছেলের দিকে চাইলেন। অনুভব এক মনে খাচ্ছে। ঈশা এসে জানায় আয়াতের প্রচণ্ড জ্বর এসেছে। ঈশার কথা শুনে অনুভব খাওয়া ছেড়ে উঠে দাঁড়ায়। অনুভব উপরে উঠে সোজা আয়াতের রুমে যে দেখতে পায় আয়াত গুটিসুটি মেরে শুয়ে আছে। অনুভব এগিয়ে যায় তার দিকে, কপালে হাত রেখে চেক করে সে। অনেক জ্বর এসেছে। কিছু না বলে সে বাইরে চলে যায়। অনুভব বাইরে যেতে ঈশা আর অহমিকা শেখ আসেন রুমে। আয়াতের কাছে গিয়ে বসেন, মাথায় হাত দিয়ে চমকে ওঠেন। অনেক জ্বর এসেছে মেয়েটার, তার ছেড়ে যে খোঁজ করবে না বুঝেছেন, তাই ঈশাকে বলল, তোর বাবাকে বল ডাক্তারকে ফোন করতে, আয়াতের গা জ্বরে পুড়ে যাচ্ছি। ঈশা দৌড়ে ইব্রাহিম শেখের কাছে যায়। রহিমা দ্রুত এক বাটি পানি, একটা শুকনো কাপড় এনে জলপট্টি দিতে থাকে। অন্ধকার একটা ঘর, নিঃশব্দ ঘুটঘুটে অন্ধকার রে হারিয়ে গেছে সময়ের হিসাব। ঘরের একপাশে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে কয়েকজন যুবক, তাদের চোখে মুখে আতঙ্কের ছোঁয়া। হঠাৎ খট করে দরজায় একটা আওয়াজ হয়। ভেতরে থমকে যায় নিঃশ্বাস। দরজাটা ধীরে ধীরে খুলে যায়। হলুদ আলোয় আবছা ভেসে ওঠে এক পুরুষ অবয়ব। ধীরে ধীরে সামনে এসে দাঁড়ায় সে। বজ্রকণ্ঠে গর্জে ওঠে। কি ধরতে গিয়েছিলাম আমার লাভবার্ডকে? বল। কণ্ঠটা শুনে যুবকরা কেঁপে ওঠে। সেই ভয়ানক গলার স্বর। একজন কাপা কাপা কণ্ঠে বলে ওঠে, ভুল হয়ে গেছে ভাই, প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, আর কখনো এমন করব না। অনুভব হো হো করে হেসে ওঠে। হাসি থামিয়ে চোখ রাঙিয়ে বলে, আমাকে তোদের বলদ মনে হয়? হ্যাঁ, কি ভেবেছিলি তোদের ছেড়ে দেব? অনুভবের জিনিস ছোঁয়ার জিনিস? এই অনুভবের জিনিস ছোঁয়াতে দূরের কথা। কেউ যদি আমার জিনিসকে শুধু অনুভব করতে চায়, আমি ওর কলিজের টেনে বের করে আনবো। এই বলে সে ধীরে ধীরে এগিয়ে যায় সেই যুবকের দিকে যে আয়াতের দিকে হাত বাড়িয়েছিল। কোনো কিছু বুঝে ওঠার আগে ছেলেটার হাতের উপর ধারালো অস্ত্র চালিয়ে দেয় অনুভব। মুহূর্তে রক্তে ভেসে যায় মেঝে। ছেলেটির আর্তচিৎকার ভেদ করে ফেলে নিস্তব্ধতা। আর সেই চিৎকারে যেন এক পৈশাচিক তৃপ্তি খুঁজে পায় অনুভব। বেশ কিছুক্ষণ পর আহান আসে। এসে অনুভবের এই রূপ দেখে ভয় পায়। অনুভবের কাছে গিয়ে বলে, অনুভব, নো নো অনুভব, তুই এই মুহূর্তে এটা করতে পারিস না। অনুভব পিছনে ফিরে আহানের দিকে তাকায়। তার এই তাকানোর চোখের দৃষ্টি বিদ্যুৎ চমকানোর মতো লাগে। কি আছে এই চোখে? আহান বলল, কে হয় তোর ওই মেয়ে? আমি যতদূর জানি সে তোর কাজিন। তাহলে আহানের কথাটা শেষ করতে পারল না। তার আগে অনুভব স্লো ভয়েসে বলল, সে আমার এমন একজন যারা একজন আমি ভালোবেসে ভরবে না এমন। আহান বুঝলো না হয়তো, তাই আবার বলল। কি হয় তোর? অনুভব গম্ভীর কণ্ঠে বলল। কেউ না। অনুভব বাসায় ফিরল রাত প্রায় 12টা। চুপচাপ ধীরে পা ফেলে সে টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। ক্লান্তি ঝেড়ে ফেলতে লম্বা একটা শাওয়ার নেয়। তারপর কালো ট্রাউজার আর টি শার্ট গায়ে জড়িয়ে সে নিজেকে কিছুটা হালকা অনুভব করে। নিজের রুম থেকে বেরিয়ে সোজা আয়াতের রুমের দিকে পা বাড়ায়। দরজাটা খোলা দেখে একটু অবাক হয়। কিছু না ভেবে এগিয়ে যায়। ঠিক তখনই দেখে রহিমা খালা আয়াতের পাশে বসে আছে। মুহূর্তে পা থেমে যায় তার। ভেতরে না গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে বাইরে। প্রায় 10 মিনিট পর রহিমা খালা বেরিয়ে গেলে অনুভব নিঃশব্দে রুমে প্রবেশ করে। আয়াত ঘুমিয়ে আছে, নির্জীব শান্ত। অনুভব এক পলক তাকিয়ে থাকে। তার ইগলের মতো তীক্ষ্ণ চোখে দেখে নেয় আয়াতকে। আয়াতের গাল যেন একটু লাল, অস্বাভাবিক লাল। অনুভব তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নেয়। চোখ খুলে ধীরে হাত বাড়িয়ে আয়াতের গালের উপর রাখে। গালের উত্তাপ বুঝে যেন মুহূর্তে হাত সরিয়ে নেয়। কিছু না বলে নিঃশব্দে রুম ছেড়ে বেরিয়ে যায় অনুভব। সকালের ঘড়িতে তখন 7টা। জনবহুল শহরের ব্যস্ত রাস্তাগুলোতে জীবনের গতি যেন নতুন করে ছুটতে শুরু করেছে। কর্মক্ষেত্রে পৌঁছানোর তাগিদে তরুণ থেকে মধ্যবয়সী মানুষগুলো ছুটছে রোজকার মতো। জীবিকার টানে যেন শহরটা জেগে উঠেছে। স্নিগ্ধ এই সকালে চারিদিক ভরে গেছে পাখির কিচিরমিচির শব্দে। জানালার পাতলা পর্দা ভেদ করে সূর্যের আলো ধীরে ধীরে ঘরে ঢুকছে। সেই আলো এসে পড়ল আয়াতের চোখে মুখে। সে অস্বস্তিতে মুখ কুঁচকে নিল। দুনিয়ার সবচেয়ে বিরক্তিকর বিষয়গুলোর একটা বোধ হয় এই সকালবেলার আলো। হামি তুলে আড়মোড়া ভেঙে উঠতে চাইলেও পারল না আয়াত। মাথা ভার হয়ে আছে। আবারও ধীরে ধীরে বসে পড়ল। চোখে অদ্ভুত এক ঝাপসা ভাব। অস্পষ্ট গলায় ডাক দিল, মা। আরো 5 মিনিট চুপচাপ বসে রইল। ধীরে ধীরে নিজেকে সামলে নিল। জামা কাপড় নিয়ে ওয়াশরুমে গেল সে। গতকালের সারাদিনের ঘাম ধুলোবালিতে শরীরটা যেন ম্যাচ ম্যাচ করছে। মাথাটাও ভার ভার লাগছে। ভাবলো গোসল করলে হয়তো একটু হালকা লাগবে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে গতকালের ঘটনাগুলো মনে করতে লাগলো। আয়াত কি হতে যাচ্ছিল তাদের সাথে। এক মুহূর্তে গা ছমছম করে উঠলো। ভাবনাগুলোকে ঝেড়ে ফেলে তাড়াতাড়ি চেঞ্জ করে বাইরে বেরিয়ে এলো। মাথা ভালো করে মুছে ভেজা তোয়ালেটা হাতে নিয়ে ব্যালকনিতে গিয়ে শুকাতে দিল। ঘড়ির কাঁটা তখন 8টা। আয়াত নিচে নেমে রান্নাঘরের দিকে গেল। দেখে অহমিকা শেখ ও রহিমা খালা একসাথে সকালে নাস্তার প্রস্তুতি নিচ্ছে। আয়াতকে দেখে অহমিকা শেখ এগিয়ে এসে বলল, আয়াত, উঠে পড়েছিস তুই? জি বড় আম্মু।
অহমিকা শেখ তার কপালে হাত দিয়ে জ্বর পরীক্ষা করে বললেন, জ্বর তো দেখছি না, কিন্তু এত সকালে গোসল করলে যে ঠান্ডা লেগে যাবে তো। মাথাটা ভার লাগছিল আর গতকাল ধুলোবালিতে শরীরটা অস্বস্তিকর লাগছিল, তাই গোসল করলাম। এখন বেশ ফ্রেশ লাগছে। আচ্ছা তুই গিয়ে বস, আমি ডাইনিংয়ে নাস্তা দিচ্ছি। বলেই অহমিকা ড্রয়িং রুমের দিকে ইশারা করলো। আয়াত একটু কুণ্ঠিত হলেও কিছু না বলে ড্রয়িং রুমে বসে পড়ল। ওপর থেকে ঈশা নিচে নেমে এসে আয়াতকে দেখে তার পাশে গিয়ে বসলো। আপু, তুমি ঠিক আছো? জ্বর কমেছে? ঈশা প্রশ্ন করলো চিন্তিত গলায়। আমি ঠিক আছি ঈশা, জ্বরটাও এখন অনেকটাই কমেছে। শান্ত কণ্ঠে জবাব দিল আয়াত। একটু থেমে ঈশা আবারও বলল, কাল ভাইয়া তোমায় থাপ্পড় দিয়েছে, অনেক ব্যথা পেয়েছিলে তুমি, তাই না আপু? আমার ভাইটা যে এমন কেন? আয়াত হালকা একটা হাসি দিয়ে মুখ ঘুরিয়ে নিচু গলায় বলল, যে ব্যথা গত 4 বছর ধরে নিঃশব্দে আমাকে খেয়ে চলেছে, সেখানে এই সামান্য ব্যথা কিছুই না। ঈশা শুনতে না পেয়ে বলল, কিছু বলবে তুমি? কই কিছু না তো। ডাইনিং টেবিলে অহমিকা শেখ নাস্তা পরিবেশন করেছে। টেবিলে বসেছে ইব্রাহিম শেখ, অনুভব, ঈশা আর আয়াত। সকালের নাস্তা চলছে। নাস্তা খেতে খেতে ইব্রাহিম শেখ জিজ্ঞাসা করলেন, রাতে কখন ফিরছো? 12টার দিক। কেন? এত রাতে ফিরো? বাইরে কি রাজকাজ করছো? শহরের অবস্থা ভালো নয়, ব্যবসার ক্ষেত্রে অনেক শত্রুপক্ষ আছে, সব বিষয়ে গা সারা ভাব বাদ দাও। অনুভব কিছু বলল না। আয়াত চুপচাপ টেবিলের একপাশে ঈশার পাশে বসে আছে। মেয়েটা মাথা নিচু করে খাবারের সাথে নাড়াচাড়া করছে। অনুভব একবার তাকালো আয়াতের দিকে, তারপর চুপচাপ নাস্তা শেষ করে উঠে পড়লো, উপরের দিকে রওনা দিল। আয়াত নাস্তা শেষ করে নেয়। আজ আর ভার্সিটি যাওয়ার কোনো ইচ্ছে নেই, তার মাথায় একটু ভার লাগছে, তাই সে সিদ্ধান্ত নেয় আজ বাড়িতেই থাকবে। অন্যদিকে ঈশা কলেজে যাবে, সামনে পরীক্ষা, তাই প্রস্তুতি নেওয়া জরুরি। বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঈশা রওনা হয় কলেজের উদ্দেশ্যে। এদিকে অনুভব রুমে এসে আহানকে ফোন করে, অফিসে আসতে বলে ফোনটা কেটে দেয়। এরপর হাত ঘড়িটা হাতে পড়তে পড়তে নিচে নামে। আয়াত তখন ড্রয়িং রুমে বসেছিল। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে অনুভব নামছে, হাতে ঘড়ি ঠিক করতে করতে। আয়াত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। লোকটাকে যেন ভীষণ সুন্দর লাগে তার চোখে। তবে অনুভব নিচে নামতে আয়াত দ্রুত চোখ নামিয়ে নেয়। অনুভব ও ইব্রাহিম শেখ একসাথে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অনুভব নিজের কেবিনে একান্তে বসে আছে। টেবিলের উপর ছড়ানো কিছু গুরুত্বপূর্ণ ফাইল নিয়ে সে গভীর মনোযোগে কাজ করছে। চোখে চশমা, তার দৃষ্টি ফাইলের পাতায় আটকে। হিসেবের কিছু গরমিল যেন ভাবনায় রেখা ফেলেছে। সঙ্গে নতুন চীনা ক্লায়েন্টের সাথে একটি গুরুত্বপূর্ণ চুক্তিও সদ্য সম্পন্ন হয়েছে। সব মিলিয়ে দায়িত্ব বেড়েছে, হতে পারে খুব শীঘ্রই তাকে দেশের বাইরে যেতে হবে। এমন সময় অফিসের দরজায় হালকা শব্দ হয়। আহান ভিতরে ঢুকে সোজা অনুভবের কেবিনে এসে হালকা এক চাপা হাসি নিয়ে সামনে রাখা চেয়ারটাতে বসে পড়ে। অনুভব, আহান ডাক দেয় শান্ত কণ্ঠে। কাগজ থেকে চোখ সরিয়ে অনুভব ধীরে ধীরে তাকায় আহানের দিকে। চোখে এক ধরনের স্থিরতা, শান্ত অভিব্যক্তি। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, তুই ঠিক আছিস? রাতে তোকে খুব অস্বাভাবিক লাগছিল। অনুভব চোখে চশমাটা খুলে নরম গলায় বলল, আমার কি হবে, আমি ঠিক আছে। আহান একটু থেমে বলল। কিন্তু রাতে তো তোকে। অনুভব হালকা একটা বাঁকা হাসি দিয়ে বলল, রাতের আধারের কাহিনী রাতে চাপা পড়ে গেছে, সেটা দিনের আলোতে ঘুরতে নেই। আহান গম্ভীর গলায় বলল, এটা কিন্তু বাংলাদেশ, এখনই কোনো ঝামেলা করবি না। তুই কিন্তু আমাদের কাজটা ভুলে যাস না, সাবধানে চলবি। আবার বলছি, এখনই এমন কিছু করবি না, হাতে আর কটা দিন মাত্র। অনুভব শুধু বলল। আই নো। আয়াত চুপচাপ বসে আছে। বাড়ির ভেতর যেন নীরবতা জমে উঠেছে। বোরিং, বাইরে রোদ, ভেতরে বিষণ্ণতা, চোখে মুখে ক্লান্তির ছাপ, মনে যেন কিছু একটা ভার নিয়ে বসে আছে সে। অহমিকা শেখ রান্না শেষ করে তখন নিজের ঘরে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। যাওয়ার আগে রহিমাকে ডেকে বলেছিলেন, রহিমা, আয়াতকে একটু ফল কেটে দাও, মেয়েটার শরীর অনেক দুর্বল, কিছু খেলে শক্তি পাবে। রহিমা খালা এক প্লেট ফল নিয়ে এসে আয়াতের পাশে বসলেন। তিনি আদর ভরা চোখে বললেন, আয়াত মা, তোমার কি মন খারাপ? আমারে কও, কি হয়েছে? আয়াত ধীরে মাথা নাড়ে, ধীর কণ্ঠে বলে, ভালো লাগছে না খালা। রহিমা খালা তখন ওর কপালে হাত রাখেন, একটু চিন্তিত গলায় বলেন, তোমার কি মাথা ব্যথা করতেছে? দাঁড়াও, আমি তেল নিয়ে আহি, তেল মালিশ করলে মাথা ব্যথা কইমা যাইব।
আয়াত চুপ করে থাকে। রহিমা খালা উঠে যান তেল আনতে, আর আয়াত জানালার দিকে চেয়ে থাকে চুপচাপ নিশ্চুপ। ফারা ভার্সিটিতে এসেছে কিন্তু মনটা ঠিক বসছে না। সকাল থেকে বারবার আয়াতকে ফোন দিয়েছে, প্রতিবার একই উত্তর, মোবাইল বন্ধ। ভেবেছিল ভার্সিটিতে আসলে দেখা হবে, হয়তো কিছুটা সময় একসাথে কাটানো যাবে, কিন্তু আয়াত আসেনি। কালকের ঘটনার পর আয়াতের খোঁজ পায়নি সে। তানিয়া কিংবা রুদ্ররও দেখা নেই। একা একা ক্লাস করতে করতে মনটা আরো ভারী হয়ে ওঠে। ক্লাস শেষে সে হাঁটতে হাঁটতে লাইব্রেরির দিকে যায়। দরজার সামনে এসে দেখে তাসবির বন্ধুদের সাথে দাঁড়িয়েছে। তারপর ধীরে ধীরে এগিয়ে গিয়ে সালাম দেয়। আসসালামু আলাইকুম ভাইয়া। তাসবির সালামের জবাব দিয়ে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে। তুমি একা? আয়াত আসেনি? ফারা মৃদু স্বরে বলল। না ভাইয়া, আয়াতের শরীরটা ভালো না, তাই আসেনি। তাসবির কপাল কুঁচকে চিন্তিত মুখে বলে। আচ্ছা। কেটে গেছে দুদিন। এই দুদিন আয়াত ভার্সিটিতে যায়নি। তানিয়া বা ফারার সাথেও কোনো যোগাযোগ করতে পারেনি সে, কারণ তার ফোনটা আর তার কাছে নেই। সেদিন রাতের অন্ধকারে দৌড়ানোর সময় কোনো এক জায়গায় পড়ে গিয়েছিল ফোনটা। আয়াত বিষয়টা এখনো কাউকে বলেনি। ইহাম শেখ যখন পাশে নেই তখন সে বলবেই বা কাকে। চুপচাপ ড্রয়িং রুমের এক কোণায় বসে আছে আয়াত। গভীর চিন্তায় হারিয়ে থাকা আয়াতকে দেখে বোঝা যাচ্ছে। এই সময় ঈশা দৌড়ে এসে বলল। আপু, চাচু ফোন দিয়েছে, তোমায় ফোন নাকি পাচ্ছে না? এই নাও, কথা বলো। আয়াত ধীরে ধীরে ঈশার হাত থেকে ফোনটা নিল, কানে নিয়ে ওপাশ থেকে শুনতে পেল। আয়াত না, কেমন আছো তুমি? ফোন বন্ধ পাচ্ছিলাম, চিন্তায় পড়ে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ভালো আছি আব্বু, ফোনটা হারিয়ে গেছে তাই যোগাযোগ করতে পারিনি। ঠিক আছে মা, শুধু একটা কথা বলো। আমি কয়েকদিনের ভেতরে দেশে ফিরছি। তোমার কিছু লাগবে? কিছু আনতে হবে? আমার কিছু লাগবে না আব্বু, তুমি ফিরে এসো, সেটাই আমার সবচেয়ে বড় চাওয়া। তারপর বাবা মেয়ের মাঝে চলল দীর্ঘ এক আলাপ। ভালোবাসা, অভাব, অপেক্ষার আশায় ভরা 20 মিনিটের মতো এক সময়। অনুভব আহানকে নিয়ে অফিসিয়াল কাজে চট্টগ্রামে এসেছে। হোটেল রুমে 2টি চেয়ার ও একটা ছোট টেবিল। আহান একটা ফাইল হাতে নিয়ে বসে আছে। অনুভব জানালার দিকে তাকিয়ে নির্বিকার চেহারায় চুপ করে বসে। আহান চোখ তুলে তাকায় অনুভবকে, বলে। তুই কি কিছু নিয়ে চিন্তিত? অনুভব আগের ন্যায় বসে না থেকে তাকিয়েই বলে। না। তাহলে তোর এমন লাগছে কেন? মুখটা একেবারে গম্ভীর। অনুভব চেয়ার ছেড়ে উঠে ধীরে হাঁটে জানালার পাশে দাঁড়িয়ে বলে। আমি ঠিক আছে, আজ বিকেলে ঢাকায় ব্যাক করব, সবকিছু গুছিয়ে নে। আহান জিজ্ঞাসু কণ্ঠে বলল। আঙ্কেল বলছিলেন নাকি কিছু? আহানের কথা শেষ হওয়ার আগে থামিয়ে দিয়ে বলে। সেটা আমি দেখে নেব। আহান হালকা গলা নামিয়ে মুচকি হাসে। তুই বিয়ে কবে করবি রে? বয়স তোর কম হলো না। অনুভব হঠাৎ ঘুরে দাঁড়ায়, চোখে একরকম বিরক্তি নিয়ে বলল। সেটা জেনে তোর কাছে? আহান কিছুটা অপ্রস্তুত হয়ে হেসে ফেলে। না, এমনি বললাম। শিবা তার তোকে দেখতে চেয়েছিল। বাংলাদেশে এসেও দেখা করিসনি, আমাকে ফোন দিয়েছিল। একটু নীরবতা বিরাজ করলো। অনুভব কাবার্ড খুলে নিজের জামা কাপড় বের করে নিজের ব্যাগ গোছাতে শুরু করে। বিকেলের দিকে অফিস শেষ করে রুবায়েত বাসায় ফিরছিল। হঠাৎ আয়েশা বেগম ফোন করে জানালেন তার ননদের মেয়ে তিথি আজ আসছে, তাকে যেন বাস স্টপ থেকে নিয়ে আসে। রুবায়েত সোজা বাস স্টপের দিকে রওনা দিল। বাস স্টপে পৌঁছে সে প্রায় 10 মিনিট অপেক্ষা করলো। একটু পর বাস থেকে তিথি নামলো। রুবায়েত হেসে বলল। কি রে পিসি, ভালো আছিস? তিথি একটু গম্ভীর মুখে উত্তর দিল। রুবায়েত ভাই, আমাকে ইচ্ছি বলবে না, আমি কি ছোট নাকি? অনার্সে পড়ি, বুঝলে? রুবায়েত মুচকি হেসে বলল। সেই তো, তাহলে তোকে বাস স্টপ থেকে আমায় নিয়ে যেতে হবে কেন? তিথি হেসে ফেললো। এরপর রুবায়েত তাকে নিয়ে গাড়িতে উঠলো। পথে তার মনে হলো কিছু খেয়ে নেওয়া যাক। তারা একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ালো। রেস্টুরেন্টে ঢুকে তারা একসাথে বসে খাবার অর্ডার করলো। কোচিং শেষে ঈশা আর রুহানি তার বন্ধুদের সাথে রেস্টুরেন্টে আসে। প্রতিদিনের মতো হালকা আড্ডা, হাসি, সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ তার চোখ গিয়ে পড়ে পাশের টেবিলে। সেখানে বসে আছে রুবায়েত। রুহানি ভাইকে দেখে অবাক, কিন্তু তিথিকে দেখতে পায়নি। ঈশা খেয়াল করলো রুবায়েত একা নয়, তার সাথে বসে আছে এক অজানা মেয়ে। দুজনেই বেশ কথা বলছে, মাঝে মাঝে হেসে উঠছে। ঈশার মুখ থেকে এক মুহূর্তের জন্য যেন সব রং মুছে গেল। অবাক চোখে চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ। ভেতরে যেন কি একটা ভেঙে পড়লো ধীরে ধীরে। কোনো কথা না বলে হঠাৎ উঠে দাঁড়ালো সে। বন্ধুরা হতবাক হয়ে ডাকলো। ঈশা, কি হয়েছে? সে শুধু একবার পেছনে তাকিয়ে ম্লান হেসে বলল। ভালো লাগছে না। তারপর ধীর পায়ে রেস্টুরেন্টের দরজার দিকে হাঁটতে থাকলো, যেন প্রতিটা পদক্ষেপে সে নিজেকে বোঝাতে চাইছে সব ঠিক আছে, অথচ ভেতরে তার বিষাদে ভরে গেছে। রুহানি ভাইয়ের কাছে গিয়ে বলল। ভাইয়া, তুমি এখানে? আর কথাটা শেষ করতে পারলো না। পাশে তাকিয়ে তিথিকে দেখে জড়িয়ে ধরে বলে। আপু তুমি, আমি ভাবছি কি নাকি। রুবায়েত রুহানিকে বলল। একা এসেছিস নাকি? না ভাইয়া, ফ্রেন্ডরা ছিল, ঈশাও ছিল, ও চলে গেল। ভালো নাকি লাগছে না? রুবায়েত ভ্রু কুঁচকে বলল। আচ্ছা।
রাত 8টার দিকে অনুভব চট্টগ্রাম থেকে বাসায় ফিরে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। এদিকে আহমিকা শেখ ও রহিমা মিলে সবাইকে একসঙ্গে রাতের খাবার পরিবেশন করেছেন। ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে, তবে আয়াত ঠিক মতো খাচ্ছে না, শুধু হাত দিয়ে খাবার নাড়াচাড়া করছে। অনুভব এক পলক আয়াতের দিকে তাকালো, নিজের মনে বিড়বিড় করে বলল। সে কি ঠিকমতো খায় না? এই সময় ইব্রাহিম শেখ ছেলেকে জিজ্ঞাসা করলেন। চট্টগ্রামের সব কাজ কমপ্লিট? জি বাবা, সব কমপ্লিট করে এসছে। আচ্ছা। রাতের খাওয়া শেষ করে ঈশা আর আয়াত একসঙ্গে বসে আছে। আয়াতের খেয়াল হলো ঈশা মন মরা হয়ে আছে, তাই ঈশাকে জিজ্ঞাসা করলো। কি হয়েছে, মন খারাপ কেন? কিছু না আপু, এমনিতেই ভালো লাগছে না। এমনিতেই আবার কারো ভালো লাগে না নাকি? কি হয়েছে বল। ঈশা তখন আয়াতকে জড়িয়ে ধরে। তেমন কিছু না আপু, মাথাটা একটু ব্যথা করছিল। একসাথে কিছুক্ষণ কাটিয়ে আয়াত নিজের রুমে চলে যায়, টি শার্ট আর প্লাজো নিয়ে ওয়াশরুমে যায় চেঞ্জ করতে। অনুভব বাসায় আসার পর থেকে সে আর বাসার ভিতরে টি শার্ট প্লাজো পরে না, শুধু ঘুমানোর সময় পরে। কাপড় বদলে বেরিয়ে এসে মাথায় চিরুনি চালায়, তারপর বিছানায় বসে। হঠাৎ দরজায় নক হয়। আয়াত ভেবে নেয় বুঝি বড় মা এসেছে। দরজা খোলা আছে। দরজা খুলে অনুভব ঘরে ঢুকে বিছানায় আয়াতকে বসে থাকতে দেখে থমকে যায়। আয়াত অনুভবকে দেখে অবাক হয়ে যায়, মনে মনে ভাবে এই লোক এখানে কেন? অনুভব আয়াতকে দেখে এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল, চোখে মুখে অদ্ভুত এক গম্ভীরতা। হাতে ধরা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে সে বলল। এখানে তোর ফোন আছে। আয়াত এক পলক তাকালো ব্যাগটার দিকে, মুখ ঘুরিয়ে শান্ত গলায় বলল। আমার লাগবে না ভাইয়া, আব্বু বলেছে উনি নতুন একটা কিনে দিবেন। অনুভব কোষে শ্বাস টেনে বলল। আমি তোর কাছে শুনতে চাই না স্টুপিড। আমি দিয়েছি মানে তুই নেবে। তাছাড়া সেদিন রাতে তোর মোবাইলটা ভেঙে গিয়েছিল, ভুলে যাস না। কোনো উত্তর না দিয়ে আয়াত নীরব রইল। অনুভব আর কিছু না বলে শপিং ব্যাগটা টেবিলের উপর রেখে আয়াতের ঘর থেকে বের হয়ে গেল। ঘর জুড়ে এক মুহূর্তে নেমে এলো নিস্তব্ধতা। আয়াত বিছানা থেকে উঠে টেবিলের দিকে এগিয়ে যায়, টেবিলের উপর রাখা শপিং ব্যাগটা হাতে তুলে নেয়। ব্যাগ খুলে ভেতরে থেকে একটা মোবাইলের বক্স বের করে, একটা নতুন আইফোন 16 প্রো ম্যাক্স, সঙ্গে আছে চকলেট বক্স। ফোনটা দেখে আয়াতের চোখ বড় বড় হয়ে যায়, সে মুখে হাত দিয়ে চমকে ওঠে। এত দামি ফোন? আমার তো এত দামি ফোনের দরকার নেই, তাহলে কেন এত খরচ করলো? তাছাড়া তিনি তো আমাকে পছন্দও করেন না। তখন সময় 7 সকালের নরম আলোয় আয়াত ড্রয়িং রুমের এক কোণে চুপচাপ বসে আছে, তার হাতে অনুভবের দেওয়া নতুন ফোনটি। এখনো বুঝে উঠতে পারছে না এই এত দামি ফোন দেওয়ার মানে কি। মনটা অদ্ভুত এক দ্বিধায় ভরা। এত দামি জিনিস নিয়ে রাস্তায় বের হওয়ার সাহসটাই যেন হারিয়ে ফেলেছে। ভাবছে ফোনটা ফিরিয়ে দিলেই হয়তো ভালো হয়, এমন কিছু নেওয়ায় তো সে অভ্যস্ত না। আয়াত যখন ক্লাস 5-এ পড়তো অনুভব তাকে প্রায় চকলেট এনে দিত। আয়াতের চকলেট খুব পছন্দ ছিল, এই অভ্যাসটা অনুভবের জন্যই হয়েছিল। একদিন একটা চকলেট বক্স তার স্কুলের ফ্রেন্ডরা মিলে খেয়েছিল, সেটা শুনে অনুভবে সে কি রাগ আয়াতকে দাঁড় করিয়ে বলেছিল। আমারটা জিনিসের ভার কি তুই নিতে পারিস না আয়াত? ফ্রেন্ডদের খাওয়াবি, আমার সেটা একবার বলতে। কিন্তু আমার অভ্যাসে করা জিনিসের ভাগ অন্য কাউকে কেন দিবি তুই? অনুভবের কথার আগাগোড়া কোনোটাই তখন পিচ্ছি আয়াতের ছোট মাথায় বোধগম্য হয়নি, শুধু ফেল নয়নে তাকিয়েছিল। আগে না হয় ছোট ছিল, ভালোবেসে দিয়েছিল, কিন্তু এখন তো তাকে পছন্দও করে না, তাই এত দামি ফোন নেওয়ার মানেই হয় না। তাই ভাবলেও ফোনটা ফিরিয়ে দিবে। যেই ভাবনা সেই কাজ। আয়াত এক বুক সাহস নিয়ে দাঁড়ালো, লক্ষ্য ছাদে যাওয়া। সেখানে যে অনুভব আছে। ধীরে ধীরে ছাদে উঠে চারিপাশে একবার চোখ বুলিয়ে নিল সে। অনুভব এক্সারসাইজ করছে, গা থেকে বিন্দু বিন্দু ঘাম ঝরছে, মাথার ভেজা চুল কপালের উপর লেপ্টে আছে। হাত কাটা গেঞ্জির পাক দিয়ে ওর ফর্সা পেশিগুলো যেন একটু একটু করে উকিয়ে দিচ্ছে। আয়াত ঢোক গিলল, দ্রুত চোখ বন্ধ করে ফেললো, মনে মনে বলল। এভাবে তাকানোর উচিত নয়, সে তো আমার নয়। অনুভবের চোখ পড়ে আয়াতের দিকে, সে উঠে দাঁড়ায়, টাওয়েলটা দিয়ে মুখ মুছতে মুছতে এগিয়ে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে বলে। এখানে কি করছিস? বৃষ্টির ফোঁটার মতো চোখ নামিয়ে ফোনটা এগিয়ে দিয়ে মিহি কণ্ঠে বলল। আমার এত দামি ফোনের প্রয়োজন নেই ভাইয়া, তাছাড়া এত দামি ফোন নিয়ে চলাফেরা করতে আমার ভয় লাগে, যখন তখন হারিয়ে যেতে পারে। তাই এই ফোনটা আপনি নিজের কাছে যত্নে রেখে দিন, আব্বু এলে একটা ফোন কিনে দেবে আমাকে। আয়াতের কথায় অনুভব থমকে যায়, বিস্মিত চোখে তাকিয়ে থাকে তার দিকে। তারপর হঠাৎ আয়াতের হাত চেপে ধরে বলে। তোর সাহস তো দেখে অনেক বেড়ে গেছে। আমার তো জিনিস আমাকে ফিরিয়ে দিচ্ছিস? এই অনুভবের দেওয়া কিছু কেউ ফিরিয়ে দেয় না, বুঝলি? ফোন হারালে হারাক, তুই হারাস না। আর তুইও যদি হারাস, মাটি খুঁড়ে হলেও তোকে আমি খুঁজে বের করবো, সে সাধ্যই আমার আছে। আয়াত অনুভবের কথার মানে বুঝলো না। সে হারাবে কিভাবে?
আর কেনই বা হারাবে, বোকা চোখে বীর বাকে মতো তাকিয়ে রইল। অনুভবের রাগে চোয়াল শক্ত হয়ে যাচ্ছে। সাহস কম না, তার দেওয়া জিনিস ফেরত দিতে এসেছে। হাত মুষ্টিবদ্ধ করে ধমকে বলল। আউট, আমার সামনে থেকে সর, নইলে এখানে মেরে পুঁতে ফেলবো। রাগে জর্জরিত অনুভবের কণ্ঠে এক কাঁপতে শুরু করে আয়াত। কোনো রকমে পেছনে ফিরে নিচে নেমে যায়, আর পেছনে থেকে যায় এক রাগান্বিত মুখশ্রী, কেবল যেন ক্ষোভের ছাপ। আয়াত নিচে নেমে নিজের ঘরে চলে আসার এক মুহূর্তেও সেখানে থাকলে হয়তো সেখানেই শহীদ হয়ে যেত। ঘরে ফিরে বিছানায় বসে নিজেকে সামলানোর চেষ্টা করে, একবার চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয়। তারপর ফোনটা হাতে তুলে নেয়। লক খুলে দেখে ফোনে তার নিজের সিমটাই লাগানো। রাতে অনুভব যখন ফোনটা তাকে দিয়েছিল তখন আর খেয়াল করে ঘেঁটে দেখেনি। ফোনের কল লিস্টে গিয়ে ফারহার নাম্বারে কল দেয় আয়াত। 2-3 বার রিং হতে ফারা কল রিসিভ করে। কথা বলার সুযোগ না দিয়ে ফারা এক নিঃশ্বাসে বলে ওঠে, আয়াত, কই ছিলি এই দুদিন? কোনো খোঁজ পাচ্ছি না। ফোন কল দিলেও অফ দেখাচ্ছিল। সেদিন ওই লোকটা তোকে যেভাবে টেনে নিয়ে গেল, তারপর আর তোর খোঁজ পেলাম না। ভার্সিটিতেও আসছিস না। এক নাগারে কথাগুলো বলে ফারা অবশেষে একটু দম নিল। আয়াত ফারাকে বলল, একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? আমি ঠিক আছি, আর আমার ফোনটা নষ্ট হয়ে গেছে। নতুন ফোন পেয়ে তোকে প্রথম কল দিলাম। আর ভার্সিটিতে যাই নাই, বড় আম্মু যেতে দেয়নি। ফারা আয়াতের কথা শুনে বলল, আচ্ছা, কিন্তু ওই লোকটা কে ছিল তোকে ওভাবে টেনে নিয়ে গেল? আয়াত নির্লিপ্ত কণ্ঠে জবাব দিল, আমার কাজিন হয়। ফারা অবাক কণ্ঠে বলল, তোর কাজিন আমেরিকায় যে থাকেন? জি। আয়াত পাড়ার সাথে আরো 2-1টা কথা বলে কল কেটে দিল। নাস্তার টেবিলে আজ সবাই বসেছে, শুধু ইব্রাহিম শেখ নেই। তিনি অফিসের কিছু জরুরি কাজে বের হয়েছেন। আয়াত আর ঈশা একসাথে বসেছে, আর তাদের সামনে বসে আছে অনুভব। অহমিকা শেখ নাস্তা টেবিলে রাখার ফাঁকে রহিমাকে বললেন, অনুভবের জুসটা এনে দাও। অহমিকা শেখ সবার প্লেটে রুটি ভাজি তুলে দিচ্ছিলেন। রহিমা জুসটা এনে টেবিলে রেখে কিচেনের দিকে চলে যায়। আয়াত রুটি ছিঁড়ে মুখে দেয়, কিন্তু মনটা অস্থির। সামনে বসা অনুভবের দিকে তাকাতে সাহস হচ্ছে না। সকালে তাকে যে ধমক দিয়েছে সেটা ভেবে নিজেই অস্বস্তি বোধ করছে। মাথা নিচু করে আছে সে। এদিকে অনুভব আয়াতের দিকে তাকিয়ে জুসের গ্লাস হাতে নেয়। আয়াত কোনো রকম একটা রুটি খেয়ে উঠতে যায়, তখনই অনুভবের গম্ভীর কণ্ঠে প্রশ্ন আসে। না খেয়ে উঠছিস কেন? আয়াত থমকে যায়, আর উঠে যাওয়া হয় না। তখন অহমিকা শেখ অনুভবের দিকে তাকিয়ে বলেন, ও তো এমনই, কখনো ঠিক মতন খাই না। অনুভব মায়ের কথার পর যোগ করে, এই বদভ্যাস ছাড়বি? আগে কি করতিস তা জানি না, এখন থেকে টাইমলি না খেলে এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দেব। স্টুপিড। এই বলে সে জুস শেষ করে উঠে চলে যায়। আয়াত হতবাক অনুভবের এমন কথায়। পাশে বসা ঈশা ঠোঁট চেপে হাসে। আয়াত ঈশার দিকে তাকিয়ে চোখ রাঙায়। নাস্তা শেষ করে আয়াত নিজের রুমে গিয়ে ভার্সিটির জন্য রেডি হয়ে নেয়। চোখে কাজল, ঠোঁটে হালকা গোলাপি লিপ বাম, আর লম্বা চুল বেনি করে বাঁধে। ফারাকে জানিয়েছে আজ ভার্সিটিতে আসবে। রেডি হয়ে অহমিকা শেখের কাছ থেকে বিদায় নিয়ে বের হয় সে। বাইরে এসে দেখে অনুভব গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। আয়াতকে দেখে অনুভব গাড়িতে উঠে স্টার্ট দেয়। মুহূর্তেই চোখের সামনে থেকে গাড়িটা হারিয়ে যায়। আয়াত মনে মনে বিড়বিড় করলো, হিটলার লক্ষ্য থাকার। তারপর সে ভার্সিটির জন্য বেরিয়ে পড়ে। অনুভব আজ অফিসে এসেছে এক জরুরি মিটিংয়ের জন্য। গাজীপুরের দিকে একটা নতুন অফিস চালুর পরিকল্পনা চলছে, আর তার জন্য বিশাল এক শিপমেন্ট নামানোর প্রস্তুতি। খরচ কয়েক লাখ হবে, তাতে তার মাথা ব্যথা নেই। প্রথম দিকে কিছু ঝামেলা হতে পারে সে জানে, তবু অনুভব মনস্থির করেছে এই প্রজেক্টের পুরো দায় একা হাতে সেই নেবে। এখন সে কনফারেন্স রুমে ক্লায়েন্টদের সাথে বসে। পাশে দাঁড়িয়ে আছে আহান। আহান হুমায়ুন আহমেদকে অনুরোধ করলেন পুরো পরিকল্পনাটার ব্যাখ্যা করার জন্য। হুমায়ুন আহমেদ উঠে দাঁড়িয়ে বলাও শুরু করলেন। একটার পর একটা বিষয়ে খুলে বলছেন, ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু অনুভব যেন অন্য জগতে। ল্যাপটপের স্ক্রিনে চোখ, কিন্তু মন অন্য কোথাও। সকালে আয়াতের মুখটা যেন চোখের সামনে ভেসে উঠছে বারবার। হুমায়ুন আহমেদ বলেন, সবটা বুঝতে পেরেছেন স্যার? কিন্তু অনুভবের কোনো সাড়া নেই, যেন কথাগুলো তার কানে পৌঁছায়নি। আহান একবার তাকালো তার দিকে, তারপর আরো কয়েকবার ডাক দিল। অনুভব, অনুভব। আহানের ডাক শুনে চমকে উঠল অনুভব। বাস্তবে ফিরল হঠাৎ করে। পুরো রুমে এক মুহূর্তের নীরবতা। হুমায়ুন আহমেদ বললেন, সবটা বুঝতে পেরেছেন স্যার? অনুভব নিজেকে সামলিয়ে বলল, Yeah, I understand everything. If I start working as soon as possible, I'll handle everything. মিটিং শেষে কনফারেন্স রুম থেকে সবাই বের হয়ে যায়। আহান অনুভবের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল এই গাজীপুরের অফিসের কথা জানে? অনুভবের সহজ স্বীকারোক্তি। না। আয়াত ভার্সিটিতে এসে
ফারহা, তানিয়া আর রুদ্রর সঙ্গে দেখা পেল। নবীনবরণ অনুষ্ঠানের পর তানিয়া আর রুদ্র ভার্সিটিতে আসেনি, কিন্তু তারপর দিন থেকেই তারা আবার ক্লাস করতে শুরু করেছে। সেদিনের ঘটে যাওয়া ঘটনার কথা শুনে তানিয়া আর রুদ্র বেশ ভয় পেয়ে গিয়েছিল। ফারিহা তানিয়া এগিয়ে এসে আয়াতকে জড়িয়ে ধরে ফাইনালি আজ তোর দেখা পেলাম। রুদ্র পাশে এসে দাঁড়িয়ে বলল, আয়াত, তুই ঠিক আছিস তো? আমরা সেদিনের ঘটনা ফারহার কাছে শুনেছি, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আর তোর ফোনও ছিল off, ভার্সিটিতেও কদিন আসিস না, ভাবছিলাম কি হলো। আয়াত ধীরে ধীরে সবকিছু খুলে বলল। রুদ্র আর তানিয়া মনোযোগ দিয়ে শুনে শেষে স্বস্তির নিঃশ্বাস ফেললো। ফারা কিছু বলার জন্য উদ্গ্রীব দেখাচ্ছিল, তা দেখে আয়াত বলল, যা বলার বলেই ফেল। ফারা একটু ইতস্তত করে বলল, তোর খোঁজ করছিল তাসবির ভাই। কদিন ধরে তুই ভার্সিটিতে আসছিস না দেখে। আয়াত ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। আমার খোঁজ কেন করছে? ফারা কাঁধ ঝাঁকিয়ে বলল, সে তো জানি না, শুধু আমায় জিজ্ঞেস করেছিল তুই কেন আসছিস না। আয়াত কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল, আচ্ছা। তারপর তারা ক্লাসে চলে যায়। একের পর এক ক্লাস শেষ করে ডিপার্টমেন্ট থেকে নিচে নামতেই দেখতে পায় তাসবির মাঠে বন্ধুদের নিয়ে বাইকের উপরে বসে আছে। মাথার বাবরি চুলগুলো পেছনে জুটি করে বাঁধা। আয়াতরা নিচে নামতেই তাসবির ওদের দেখতে পায়। বন্ধুদের দেখে তাসবির আয়াতদের দিকে এগিয়ে আসে। আয়াতের সামনে দাঁড়িয়ে হালকা হাসি দিয়ে বলে, কেমন আছো আয়াত? শুনলাম অসুস্থ ছিলে। জি ভাইয়া, একটু অসুস্থ ছিলাম। আচ্ছা, নিজের খেয়াল রাখবে। আহান অফিসের কনফারেন্স রুম থেকে বের হয়ে ফোনটা হাতে নিয়ে ফারাকে মেসেজ পাঠায়। বিকেল 5টায় বাসা ক্যাবেতে আসবে। ফারা তখন ভার্সিটি থেকে মাত্র বাসায় ফিরে রেস্ট নিচ্ছিল। মেসেজটা পেয়ে কিছুক্ষণ চুপ করে থাকে। চোখের কোণে এক চিলতে হাসি খেলে যায়। সময়টা দেখে নিল 4টা পার হয়ে গেছে। উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুছিয়ে নেয় হালকা সাজ পরিপাটি পোশাকে। আজকের বিকেলটা যেন একটু অন্যরকম লাগছে। বের হওয়ার সময় তার মামি বললেন, এত রং ঢং কই যাস তুই? মামির কথা যেন ফারার মনের কোণে থাকা প্রজাপতি নিমিষে উড়ে চলে যায়। পেছনে তাকিয়ে দেখে তার মামি চারিদিকে ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। ফারার হাঁটু কেঁপে উঠে কণ্ঠস্বর ভারী হয়ে আসছে। নিজেকে কোনো রকম সামলিয়ে বলল, টিউশনের খোঁজে বের হচ্ছিলাম মামি। ভার্সিটির এক আপুর ছোট বোন আছে, তাকে নাকি পড়াতে হবে। আপুর সময় করে একদিন যেতে বলেছিল, মামাকে বলেছিলাম। ফারার মামি মাইমুনা বললেন, ঠিক আছে, তবে জলদি ফিরবি, ঘরে অনেক কাজ আছে। আচ্ছা মামি, জলদি আসবো। এই বলে ফারা রওনা দেয়। সময় মতো সে ক্যাফেতে পৌঁছে যায়। ভেতরে ঢুকে চোখে পড়ে আহান আগিয়ে এসে জানালার পাশে বসে আছে। মৃদু আলোয় তার আহানের মুখটা স্পষ্ট বোঝা যাচ্ছে। হাত ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ফারা ভেবে পায় না এত ভালো একজন মানুষ তার মতো অভাগী মেয়েকে কেন ভালোবাসে। আহান ফারহার দিকে তাকাতে চোখাচোখি হয়ে যায়। চোখে চোখ পড়তেই সে হঠাৎ চমকে ওঠে। ফারা তাড়াতাড়ি চোখ নামিয়ে ফেলে। হয়তো একটু লজ্জা, হয়তো একটু অপরিচিত ঘনিষ্ঠতা। এটা তাদের দ্বিতীয় দেখা। প্রথমবার দেখা হয়েছিল হঠাৎ এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে। কোনো প্রস্তুতি ছিল না, কোনো ভূমিকা ছিল না। সেদিনের পরিস্থিতিতে যেন তাদের বাঁচানোর জন্য তারা ওপরওয়ালার কাউকে পাঠিয়েছিল। ভাগ্যক্রমে তারই অতি প্রিয় মানুষটা ছিল। কিন্তু আজকের এই দেখা কিছুটা চেনা, কিছুটা নতুন। আহানের সামনে টেবিলে রাখা কফির কাপ থেকে ধোঁয়া উঠে আসছে ধীরভাবে, ঠিক যেন সময়টাও আজ একটু ধীর গতিতে চলতে চাইছে। চারিপাশের কোলাহল চাপে এক ধরনের নীরবতা যেন ঘিরে রেখেছে। ওই মুহূর্তে ফারা ধীর পায়ে এগিয়ে এলো কাঙ্ক্ষিত টেবিলের দিকে। তার চোখে মিশে আছে অজানা দ্বিধা আর মুখে অপ্রকাশ্য উত্তেজনার ছায়া। টেবিলের সামনে দাঁড়িয়ে সে নিজের দুহাত কচলাতে লাগলো। একটি অস্থির স্পর্শ আর তার আত্মার গায়ে লেগে আছে যেন। কেমন এক অদ্ভুত অনুভূতির জোয়ার বইছে তার মধ্যে। স্পষ্ট করে কিছুই সে বুঝতে পারছে না। আহান চুপচাপ তাকিয়েছিল। ফারার এই অপ্রস্তুত অবস্থায় এক চিলতে নরম হাসি ফুটে উঠল তার মুখে। তারপর কোমল কণ্ঠে বলল, দাঁড়িয়ে আছে কেন? বসো। ফারা বিনা বাক্যে আহানের সামনে বসে, দৃষ্টি তার নিচের দিকে আবদ্ধ। আহান এক পলক ফারার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে কেমন যেন একটা ভয় ভয়। আচ্ছা, ফারা কি তাকে ভয় পাচ্ছে? আহান গলা খাকারি দিয়ে বলল, কেমন আছো ফারা? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি? আমিও ভালো আছি, তবে কয়দিন ধরে একটু ব্যস্ততার জন্য তোমার সাথে সেরকম যোগাযোগ করতে পারিনি। জি, আমি বুঝতে পেরেছি। ফোনে তো খুব বকবক করতে, সামনে এভাবে নিয়ে যাচ্ছ কেন? তেমন কিছু না, এমনিতেই। আচ্ছা, কি খাবে বলো? আমি কিছু খাবো না, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। হুম, তা বললে তো হবে না। আচ্ছা, কফি তো খাওয়াই যায়, কি বলো? আমাকেও ফিরতে হবে। কথাটা বলে আহান 2 কাপ কফি অর্ডার করলো।
কফি খেতে খেতে তাদের মধ্যে একটু কথাবার্তা চলল। আহান সেদিনের কথাটা মনে পড়তেই বলল, সেদিন তোমার সাথে মেয়েটা কে ছিল? আমার ফ্রেন্ড আয়াত। আহান একে একে দুই মিলালো, কিছু একটা ভাবলো। কফি শেষ হতেই আহান বিল পে করে ফারাকে নিয়ে রেস্টুরেন্ট থেকে বের হয়। অনুভব সন্ধ্যার একটু আগে শেখ ম্যানশনে ফিরে আসে। সারাদিনের ক্লান্তি শরীরের উপর ভর করেছে যেন, তার উপর বাইরের কড়া রোদ। অনুভবের ফর্সা মুখটা যেন লাল হয়েছে, গায়ে জড়ানো সারা শার্টটা ভিজে জুবুথুবু হয়ে গেছে। ড্রয়িং রুমে আয়াত ঈশা মিলে টিভি দেখছিল। তখনই অনুভব পাশের সোফার উপর হাতে থাকা অফিস ব্যাগটা সোফার উপর রাখলো। অনুভব কাঁধে ব্লেজার রেখে এক পলক তাদের দিকে তাকালো, তারপর ঈশাকে ডাক দিল। ঈশা, ভাইয়ার ক্লান্তি ভরা ডাক শুনে ঈশা তাকায় অনুভবের পানে, চোখ মুখ কেমন যেন হয়ে গেছে। আয়াতও সেদিকে তাকালো, অনুভবকে দেখে মনে মনে বলল, লোকটাকে এমন লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? আয়াত কি মনে করে চট করে উঠে কিচেনে চলে যায়। ঈশা ভাইয়ের কাছে গিয়ে বলল, তোমার খারাপ লাগছে ভাইয়া? আম্মুকে ডাক দিব? তুমি বসো, আমি আম্মুকে ডেকে আনছি। অনুভব কিছু বলবে তার আগে ঈশা দৌড়ে অহমিকা শেখের কাছে যায়। অনুভবের এই মুহূর্তে এক গ্লাস ঠান্ডা পানির বড্ড দরকার ছিল। গলাটা তার শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনুভব চোখ বন্ধ করে সোফায় গা এলিয়ে দেয়। আয়াত কিচেনে গিয়ে সোজা ফ্রিজ খুলে। রহিমা আয়াতকে কিচেনে দেখে বলে, কিছু লাগবো তোমার আয়াত মা? লেবু আর ঠান্ডা পানি লাগবে খালা। লেবু পাচ্ছি না, তুমি একটু খুঁজে দাও তো। রহিমা দুটো লেবু র্যাক থেকে বের করে বলল, কি করা লাগবে আমায় কপ, আমি কইরা দিতাছি। আমি করছি খালা, তুমি আমায় লেবু দাও। আয়াত রহিমা থেকে লেবু দুটো নিয়ে ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে জগে ঢাললো। লেবু দুটো কেটে তাতে হালকা লবণ চিনি দিল। শরবত বানানো হলে আয়াত একটা গ্লাসে ঢেলে দিয়ে রহিমাকে বলল, খালা ড্রয়িং রুমে অনুভব ভাই আছে, তুমি একটু দিয়ে আসো তো। তুমি বানাইলা কষ্ট করে, তুমি দিয়ে আসো। আয়াত বিড়বিড় করে বলল, উনি আমায় পছন্দ করেন না, সেখানে আমার হাতের কিছু নিবেন না স্বাভাবিক। ভাবনা থেকে বের হয়ে বলল, তুমি দিয়ে আসো, আমি হাত ধোবো। লেবু কেটেছি, কেমন জানি লাগছে। আয়াত শরবতের গ্লাসটা একটা ট্রেতে করে রহিমার হাতে দিল। রহিমার শরবতের ট্রে নিয়ে অনুভবের সামনে দাঁড়িয়ে ডাক দিল, অনুভব বাবা, আপনার জন্য শরবত আনছি, খাইয়া লন, ভালো লাগবো। অনুভব চোখ তুলে তাকালো। রহিমাকে শরবত হাতে দেখে বলল, বড্ড প্রয়োজন ছিল এটা। ধন্যবাদ খালা। বলে সে গ্লাসটা নিয়ে ঢকঢক করে খেয়ে নিল। খাওয়া শেষে বলল, এটা কে করেছে খালা? স্বাদ ভিন্ন লাগছে, মিষ্টি কম ছিল। রহিমা একগাল হেসে বলল, এইটা তো আয়াত মা করছে, প্রথম তো তাই হইতো, চিনি কম দিছে। বলে তিনি গ্লাস নিয়ে চলে যায়। অনুভব মনে মনে বলল, আমার অজান্তে আমার খেয়াল রাখছিস তো? চিনি কম দিয়ে সমস্যা নেই, চিনি কম হলেও চলবে। নিজের ভাবনাকে ঝাড়া দিয়ে উঠে দাঁড়ায় সে। অহমিকা ছেলের কথা শুনে ড্রয়িং রুমে আসেন। অনুভবের সামনে এসে বলল, ঠিক আছিস বাবা? তোর শরীর ঠিক লাগছে? আমি ঠিক আছে মা। বাবা কি ফিরেছে? না, এখনো ফেরেনি। অনুভব তারপর বলল, আমি রুমে যাচ্ছি। এই বলে হাতে অফিস ব্যাগ আর ব্লেজারটা নিয়ে উপরে নিজের ঘরের দিকে যায়। সন্ধ্যার দিক শেখ ম্যানশনে আগমন হয় অনুভবের বন্ধু মহলের। সিফার, তৌফিক, আহান ও রুবায়েত হাজির হয়। অনুভব সন্ধ্যার দিকে রুম থেকে বের হয়ে নিচে নামছিল, সেই সময় কলিং বেল বেজে ওঠে। অহমিকা শেখ আয়াতকে দেখে বললেন, আয়াত মা, দেখ তো কে এলো। আয়াত গিয়ে দরজা খুললেই কতগুলো মুখ দেখতে পায়। রুবায়েত ভাই দাঁড়িয়ে। আহানকে সে দেখেছে, কিন্তু বাকি দুটো অপরিচিত মুখ। আয়াত চিনল না, সামনে থেকে সরে গিয়ে বলল, ভিতরে আসুন। সবাই ভেতরে এসে ড্রয়িং রুমে এসে বসে পড়ে। আয়াত কিচেনে চলে যায়। অনুভব সোফায় গিয়ে বসতে সিফাত বলে, কেমন আছিস ব্রো? দেশে ফিরেছিস? একটা বারও বললি না। তৌফিক আহানের দিকে তাকিয়ে বলল, শালা তুই তো বললি না দুইটাই তোরা এক জাতের। আহান কিছু বলবে তার আগেই অনুভব বলল, ফালতু কথা বাদ দে, তোর এই সময় এখানে কেন? সিফাত মুখে হাত দিয়ে বলল, ওরে মা, বলে কি? কেন আসা যাবে না? তুই যতই ভুলে গেছিস, 4 বছর আগে এখানে আমাদের যাওয়া আসা ছিল। রুবায়েত তাদের কথা শুনে শুধু হাসলো, এটা পারেও বটে। অনুভব রুবায়েতকে বলল, তুই ওদের সাথে? তুই হয়তো ভুলে যাচ্ছিস, তুই আমি সবাই ক্লাসমেট ছিলাম। হ্যাঁ, তুই আমার 6 মাসের বড়, তাই বলে কি বন্ধুত্ব বাদ দেব নাকি? সিফাত, তৌফিক আমায় স্মরণ করলো, আমি ছুটে এলাম, সাথে আহানকে বেঁধে আনলাম। আহান তো আবার তোর ডান হাত বলা চলে।
অনুভব ফোঁস করে নিঃশ্বাস ছাড়ে। সব কয়টা যে বিচ্ছু এখনো আছে সে জানে। অহমিকা শেখ নাস্তা নিয়ে তাদের সামনে দিলেন। সিফাত বলল, আন্টি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা। তোমরা তো এই আন্টিকে ভুলেই গেছো একেবারে। কি যে বলেন আন্টি। আচ্ছা, আপনাকে জ্বালাতে রোজ আসবো। অহমিকা শেখ হাসলেন, তারপর কিচেনে চলে যায়। আয়াত কিচেন থেকে বের হয়ে নিজের ঘরের দিকে চলে যায়। তৌফিক দেখে অনুভবকে বলল, তোর বোন এত বড় হয়ে গিয়েছে অনু। তৌফিকের কথা শুনে অনুভব চোখ ছোট ছোট করে তাকায়। রুবায়েতের ইচ্ছে করছে পেট চেপে হাসতে, তবে এই মুহূর্তে হাসলে তারই গর্দান যাবে, তাই চুপ করে আছে। তৌফিক এখনো জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আছে। অনুভব তৌফিকের দিকে তাকিয়ে বলল, সে আমার বোন নয়, আমার কাজিন। সিফাত বলল, ওই একই হলো, কাজিন মানেই বোন। অনুভবের এই মুহূর্তে রাগে চোয়াল শক্ত হয়ে যায়, মাথা নিচু করে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। আহান হয়তো বুঝলো অবস্থা খারাপের দিকে যাচ্ছে, তাই সিফাত আর তৌফিককে বলল। এখন চলো আমরা যাই। সিফাত বলল, এখনো কোনো কথাই তো হলো না। কোথা পরে বলা যাবে, এখন চল। আহান দুজনকে এক প্রকার টেনে তাদের নিয়ে চলে যায়। ওরা যেতে রুবায়েত নিজেকে আটকাতে পারে না, পেট চেপে হেসে ফেলে। হাসতে হাসতে বলে, বউ কিনা হয়ে গেল বোন। কথাটা অনুভবের কর্ণগুহর হতেই লাল চোখে তাকায় তার দিকে। রুবায়েত অনুভবের দিকে তাকিয়ে মেকি হাসি দেয়। অনুভবের দৃষ্টি তাকে কাঁচা চিবিয়ে খাওয়ার মতো। রুবায়েত সোফা থেকে উঠতে উঠতে অহমিকা শেখকে হাঁক ছেড়ে ডাক দেয়। মামি, মামি। বলেই সে দৌড় দেয় অহমিকা শেখের ঘরের দিকে। অনুভব ঠায় বসে নিজের রাগ নিবারণ করার চেষ্টা করে, কিন্তু সে পারল না বোধহয়। আচানক উঠে দাঁড়ায়, সিঁড়ির দিকে গটগট পায়ে উঠে যায়। আয়াতের ঘরের সামনে নক না করে দরজা ঠেলে ঢুকে পড়ে। আয়াত তখন তার লম্বা চুলে চিরুনি চালাচ্ছিল। অনুভব পেছন থেকে আয়াতকে দেখে নেয়। লম্বা চুলগুলো ফ্যানের বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে। অনুভব দমকা হাওয়ার মতো থমকে যায়। আয়াত ড্রেসিং টেবিলে অনুভবের প্রতিবিম্ব স্পষ্ট দেখতে পেয়ে চোখ বড় বড় করে নেয়। আয়াত পিছনে ফিরে অনুভবকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। অনুভবের ধ্যান আয়াতের দিকে তখনও। আয়াতকে কাচুমাচু অবস্থায় দেখে ধ্যান থেকে বেরিয়ে আসে। অনুভবের মাথায় যেন আগুন জ্বলে উঠল। রাগে অন্ধ হয়ে এসে আয়াতের কাছে গিয়ে দাঁড়ালো। হঠাৎই তার বাহু চেপে ধরল শক্ত করে, গলায় ভারী কঠোর সুর। খুব বড় হয়ে গেছিস তুই, তাই না? আয়াত যন্ত্রণায় কেঁপে উঠল। বাহুতে অনুভবের চেপে ধরা হাত যেন হাড় পর্যন্ত পৌঁছে গেল। ঠোঁট কামড়ে ব্যথা সহ্য করার চেষ্টা করলো সে। চোখ খেয়ে জল মুখে কষ্টের চাপ। অনুভব থামলো না, আবারও গর্জে উঠল। মানুষের সামনে যাস, যাতে তোকে দেখে বলে, আহা কত বড় মেয়ে, তাই না? আয়াতকে চুপ করে থাকতে দেখে বলল, কি হলো, কিছু বলছিস না কেন? চুপ করে আছিস কেন? উত্তর দে, স্টুপিড, তাহলে থাপড়ে দাঁত ফেলাবো। রাগে কাঁপতে কাঁপতে বলল সে। আয়াতের চোখ বেয়ে কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল জল। চোখের ব্যথার স্পষ্ট ছাপ। কাপা কণ্ঠে বলল, ছাড়ুন, লাগছে আমার। সে যেন দাঁতে দাঁত চেপে বলল, লাগার জন্যই ধরেছে আমি, খুব বড় হয়ে গেছিস জানি। এইবার আয়াতের গলায় কঠোরতা ফিরে এলো। ছাড়ুন বলছি। আমায় আঘাত করছেন কেন? কি করেছি আমি? আপনার সামনেও তো যাইনি, তাহলে অকারণে একটা মেয়ের রুমে পারমিশন ছাড়া ঢুকে এভাবে অসুবিধা করছেন কেন? এক মুহূর্ত থেমে চোখে দৃঢ়তা এনে বলল, আমিও কিন্তু এই শেখ পরিবারেরই মেয়ে, আপনারই চাচাতো বোন আমি। আয়াতের কথা যেন আগুনে ঘি ঢালার মতো। অনুভব আয়াতের গলা চেপে ধরে বলল, গলায় বেড়ে গেছে, তাই না? খুব কথার জোর হয়ে গেছে দেখছে। এই অনুভবের সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলিস, গলা টেনে ছেড়ে ফেলবে একদম। আর আমি অসভ্যতম করতেছি, তাই না? আমি অসভ্যতম করলে নিজেকে সামলাতে পারবি তুই? অনুভবের কথায় হিংস্রতা যেন। চোখগুলো অসম্ভব লাল বর্ণ। আয়াতের যেন দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। শ্বাস আটকে যাচ্ছে যেন। অনুভব আয়াতের গলা ছেড়ে দেয়। আর কিছু না বলে আয়াতকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আয়াত হঠাৎ ধাক্কা সামলাতে না পেরে খাটের কোণে গিয়ে সজোরে পড়ে গেল। কোনোই প্রচণ্ড আঘাত পেয়ে কষ্টে আহ! মনে হলো যেন পুরো হাতটাই অবশ হয়ে গেছে। চোখে মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট। ব্যথায় মুখটা কুঁচকে উঠছে। কোনো একটা চেপে ধরে ফ্লোরে বসে পড়ল আয়াত। দু চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ছে। সে জানেও না কখন চোখ ভিজে গেছে। ব্যথা তীব্রতায় ঠোঁট কামড়ে ধরে নিঃশব্দে কাঁপছে আয়াত, যেন শব্দ না করলে কষ্টটাও কমে যাবে। আহানের সঙ্গে দেখা করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে এসেছিল। গেটের কাছে পৌঁছাতেই দেখতে পায় তার মামি দাঁড়িয়ে আছেন, চোখে ঝলসে ওঠা রাগ নিয়ে। ফারার বুক কেঁপে ওঠে ভয় আর আশঙ্কায়। সেদিন নবীনবরণ অনুষ্ঠান থেকে ফিরতে রাত হয়ে গিয়েছিল, সেই কারণে মামি যাহা নয় তাই শুনিয়েছিল তাকে। রেহাই পায়নি মামির থেকে। একটা চর বসেছিল ঠিক গালে। মামা মাজেদ মিয়া কিছুই বলেননি, কেবল করুণ চোখে তাকিয়েছিলেন ফারার দিকে।
তার আর বলারই বা কি সাধ্য। এক দুর্ঘটনায় একটা পাহাড়ি আজ প্রায় কর্মহীন, সংসারে অভাব লেগেই থাকে। দিন এনে দিন খায় তাদের পরিবার। শ্বশুরবাড়ি থেকে যে সামান্য সহায়তা আসে তা দিয়ে কোনো রকমে টেনে নিয়ে যাচ্ছেন সংসারের ভার। ফারার মামি মাইমুনা তাকে টেনে হিচড়ে বলল, বান্দির বাচ্চা, কোন নাগরের সাথে ঘুরে বেড়াচ্ছিলি যে এত দেরি করে ফিরলি? কইছিলাম তো কাজ আছে, বাড়ির সব কাজ কে করবে? তোর মরা মা। তার কণ্ঠে কটাক্ষ, ঘৃণা আর বিষ মিশেছিল। তোর বাপ মা তো মরে বেঁচে গেছে, আর জ্বালানি রইল আমার কপালে। মামির কথায় ফারহার বুকটা ফেটে গেল। মরা বাবা মায়ের প্রতি এমন অবমাননা সে কিছুতেই সহ্য করতে পারল না। চোখের কোণে জল জমে উঠল, কিন্তু সে নিজেকে সংবরণ করে মামির পা ধরে মিনতি ভরে বলল, আমায় যা খুশি বলো মামি, কিন্তু বাবা মাকে নিয়ে কিছু বলো না দয়া করে। আমি সব কাজ করে দেব। কোনো কথা না বাড়িয়ে সেই ব্যাগটা একপাশে রেখে কাজে লেগে যায়। ঘর মোছা, বাসন মাজা, ভিজে কতগুলো কাপড় সব পরিষ্কার করে মেলে দেয়। সব কাজ শেষ হতে রাত 8টা পেরিয়ে যায়। ক্লান্তিতে তার চোখ মুখ বুজে আসে, শরীর ভার হয়ে আসে। অবশেষে সে নিজের ছোট ঘরে এসে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। কল ছেড়ে দেয় জলের শব্দে, যেন কান্নার আওয়াজ চাপা পড়ে যায়। তবুও সে কাঁদে, অবিরত কাঁদে, আর বুক ভেঙে প্রশ্ন করে, তোমরা কেন রেখে গেলে আমার বাবা মা? আমায় নিয়ে গেলে না কেন? একা ফেলে দিলে কেন এই নির্মম পৃথিবীতে? ফারা ওয়াশরুম থেকে বের হয়ে এসে অবাক হয়ে দেখে তার ঘরের বিছানায় বসে আছে ছোট্ট মহুয়া। তার 8 বছরের মামাতো বোন। ভ্রু কুঁচকে এগিয়ে গিয়ে বলল, তুই এখানে কেন? মহুয়া ধীরে মুখ তুলে তাকিয়ে বলে, মা, তোমায় অনেক কষ্ট দেন, তাই না? ফারানা আপু। শিশু কণ্ঠে সেই নিষ্পাপ প্রশ্নে ফারার বুকের ভেতরটা হু হু করে ওঠে। চোখের কোণে এক ফোঁটা জল জমে, কিন্তু নিজেকে সামলে নিয়ে মুচকি হেসে বলে, না রে, এমনি কিছু না। গুরুজনরা যা করে সবই তোর আমাদের ভালোর জন্যই করে, বুঝলি? মহুয়া কিছু না বলে চুপ করে থাকে। আর ফারহার মনে বাজতে থাকে ছোট বোনের সেই সরল কথাগুলো, যেন নিজের না বলা কষ্টগুলো কেউ পড়ে ফেলেছে নিঃশব্দে। রুবায়াত ইশরার দিকে তাকিয়ে আছে বেশ কিছুক্ষণ ধরে। ঈশা চুপচাপ মাথা নিচু করে বসে আছে, আচরণে এক অদ্ভুত দূরত্ব। রুবায়াত ধীরে বলে উঠল, আমি আসার পর থেকেই খেয়াল করছি তুই আমার সঙ্গে কথা বলিস না, আমায় দেখে এড়িয়ে যাস। কারণটা কি? ঈশা কোনো উত্তর দিল না, চুপ করে রইল। কিন্তু তার চোখের সামনে ভেসে উঠল সেদিনের ঘটনা। মুখটা বিষণ্ণ, চোখে কেমন যেন কঠোরতা। রুবায়াত ঈশার নিরুত্তরতায় ধৈর্য হারিয়ে কড়াভাবে বলল, কি হলো? কিছু তো জিজ্ঞেস করছি, চুপ করে আছিস কেন? ঈশা ধীরে মাথা তুলে, চোখে একরাশ চাপা অভিমান, ক্ষীরকণ্ঠে শুধু বলে, এমনিতেই। তারপর আর কিছু না বলে নিজের ঘরের দিকে চলে যায়। ঈশার এমন আচরণে রুবায়াত হতচকিত হয়ে পড়ে। কিছুক্ষণ স্তব্ধ দাঁড়িয়ে থাকে, তারপর নিঃশব্দে অহমিকা শেখের কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। রাতে বাসায় ফিরে ইব্রাহিম শেখ ছেলেকে ডাক দেন। অনুভব, নিজের নামে ডাক শুনে অনুভব নিচে নেমে আসে, দেখে ইব্রাহিম শেখ চিন্তিত ভঙ্গিতে সোফায় বসে মাথায় হাত দিয়ে কিছু একটা ভাবছেন। তার চোখে বিরক্তি স্পষ্ট। অনুভব সামনে যেতে ইব্রাহিম শেষ চোখ তুলে তাকায় আর হুঙ্কার দিয়ে বলেন, গাজীপুর অফিস তুমি চালু করছো? আমায় একটা বার জানানোর প্রয়োজন মনে করনি? তুমি জানো ওই অফিস চালাতে কত খরচ হবে? এদিকে মন না দিয়ে তুমি জাফর খানের এরিয়ায় গিয়েছো কেন? অনুভব শান্ত গলায় উত্তর দেয়, কারণ ওটা আমাদের অফিস। কাজের জায়গায় এভাবে ফেলে রাখার মানে হয় না। তাছাড়া আই উইল হ্যান্ডেল এভরিথিং। ছেলের কথা ইব্রাহিম শেখ দমে গেলেন। এই মুহূর্তে কিছু বলা মানে হুলস্থুল কাণ্ড ঘটে যাবে, তাই তিনি উপরে চলে যায়। রাত গভীর। খাওয়া দাওয়া শেষে সবাই নিজ নিজ ঘরে ফিরে গেছে। আয়াত নিজের রুমে শুয়ে পড়েছে। হাতের যন্ত্রণায় চোখ দুটো ভার হয়ে এসেছিল। কখন যে ঘুম এসে গেছে টেরই পায়নি। ঘড়ির কাঁটা তখন 11টা ছুঁয়েছে। নীরবে অনুভব আয়াতের রুমে ঢুকে পড়ে। ধীর পায়ে এগিয়ে এসে দেখে আয়াত গভীর ঘুমে মগ্ন। আলো আধারিতে আয়াতের হাতটা চোখে পড়ে তার। কাছে গিয়ে ভালো করে দেখে হাতের জায়গায় কালশিটে পড়ে আছে। নীলচে দাগটা যেন চিৎকার করে কিছু বলতে চাইছে। মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ে অনুভব। আয়াতের হাতটা ধীরে করে নিজের হাতে তুলে নিয়ে বলে, তোকে আঘাত করে যতটা তুই পড়ছিস তার অধিক কে একজন করছে, নীরবে। সময়টা যেন থমকে যায়। 5 মিনিট চুপচাপ আয়াতের হাত ধরে বসে থাকে অনুভব। হঠাৎ পকেটে থাকা ফোনটা কেঁপে উঠে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়।
ফোনটা হাতে নিয়ে ছাদের দিকে পা বাড়ায়। উত্তপ্ত রাতের বাতাসে ছাদটা নিস্তব্ধ। কাঙ্ক্ষিত নম্বর থেকে কল এসেছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে কারো কণ্ঠ ভেসে আসে। দুজনের মধ্যে গোপন কিছু কথা হয়। গম্ভীর ধোঁয়াটে। কল কেটে দিতেই একবার ফোনে টুংটাং শব্দ। নতুন একটা মেসেজ আসে। অনুভব তা খুলে দেখে। তার চোখে মুখে ফুটে ওঠে এক রহস্যময় হাসি। নতুন একটা দিনের সূচনা। চারিদিকে রাতের আধার কাটিয়ে আলো ফুটে উঠেছে ভোরে। জানালার ওপার থেকে পাখিদের কিচিরমিচির ডাকে জেগে ওঠে নিস্তব্ধ সকাল। আয়াত ধীরে ধীরে আড়মোড়া ভেঙে বিছানা থেকে উঠে বসে। কখন যে রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েছিল সে নিজেও জানে না। সে হাতটা সামনে তুলে নড়ে চড়ে দেখে ব্যথা যেন নেই, তবে হাতে কালশিটে ভাবটা এখনো রয়ে গেছে। আশ্চর্যের ব্যাপার, রাতে ব্যথা এসে নড়াচড়াই করতে পারেনি, কিন্তু এখন ব্যথা নেই। আয়াতের চোখ যায় খাটের পাশে রাখা ছোট টেবিলটার দিকে। সেখানে ব্যথানাশক স্প্রে রাখা। অবাক হয়ে ভাবে এটা তো তার নয়, তাহলে কে রেখে গেল? ব্যথা পাওয়ার বিষয়টা তো বড়মা কিংবা এশা কেউই জানে না। তাহলে কোথায় কিভাবে এলো এই স্প্রে? ভিতরে এক অজানা কৌতূহল বিস্ময় নিয়ে আয়াত বিছানা থেকে উঠে দাঁড়ায়, কিন্তু মাত্র এক পা বাড়াতেই পায়ের নিচে কিছু একটা চাপ পড়ে কিছু যেন মৃদু শব্দ করে। আয়াত পা সরিয়ে দেখে সেখানে একটা ঘড়ি দেখতে পায়। সে নিচু হয়ে ঘড়িটা হাতে তুলে নেয়, ভালো করে দেখে, মনে করার চেষ্টা করে। ঘড়ির বেলটার দিকে চোখ পড়ে তার। সেখানে ছোট করে লেখা পাশে আরো কিছু লেখা ছিল, কিন্তু আয়াত বুঝতে পারে না। তবু এই ঘড়িটা তার চেনা, কোথায় যেন দেখেছে। চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে। হঠাৎ তার মনে হতেই অনুভবে মুখটা ভেসে ওঠে। হ্যাঁ, ঠিক তো, এই ঘড়িটা তো অনুভব ভাইয়ের। সে নিজে দেখেছে, তার হাতে ছিল। আয়াত বিস্ময়ে বড় বড় চোখে তাকিয়ে থাকে ঘড়িটার দিকে। তাহলে গত রাতে তার রুমে অনুভব ভাই এসেছিল? মনের ভিতরে এক অজানা কাঁপুনি দিয়ে ঘড়িটা শক্ত করে ধরে আয়াত। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে পড়ে। তার ঘর পেরোতেই সামনে অনুভব ভাইয়ের ঘর। দরজা খোলা দেখে আয়াত নিঃশব্দে উকি দেয়। ঘরের ভেতর কাউকে দেখা যায় না, তাই ধীরে ধীরে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে উঠে দেখে অনুভব উল্টো দিক ফিরে চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে সাহস সঞ্চয় করে আয়াত কয়েক কদম এগোয়, কিন্তু হঠাৎ থেমে যায়। রাতে সেই ঘটনা হঠাৎ মনে পড়ে যায়। অজান্তে বুক কেঁপে ওঠে। সে ধীরে পেছনে ফিরে দিকে তাকায়। ঠিক তখনই অনুভবের যেন কারো উপস্থিতি অনুভব করে। সে ধীরে ঘুরে দাঁড়ালো। চোখ পড়ে আয়াতের উপর। কয়েক সেকেন্ড চুপচাপ তাকিয়ে থেকে হঠাৎ বলে ওঠে। কিছু বলবি? আয়াতের অনুভবের কণ্ঠ শুনে থমকে দাঁড়ায়। ধীরে ধীরে সামনে ফিরে তাকায় অনুভবের দিকে। তার দৃষ্টি জিজ্ঞাসায় ভরা, প্রশ্নসিক্ত। এক মুহূর্ত দম নিয়ে নিজেকে সাহস যোগায় আয়াত। তারপর ধীরে পা বাড়িয়ে এগিয়ে যায়। হাত বাড়িয়ে ঘড়িটা সামনে ধরে অনুভবের ঘড়িটার দিকে তাকায়। রাতে ফোন বের করে হয়তো ঘড়িটা পড়ে গিয়েছিল। হাত বাড়িয়ে ঘড়িটা হাতে নেয়। সে ঘড়িটা দিয়ে আয়াত বলে, রাতে লুকিয়ে একটা মেয়ের ঘরে এসে দয়া দেখিয়েছেন। আঘাত করে দয়া দেখানোর দরকার নেই। সহজ ভাষায় বললে জুতো মেরে গরুদান বলে এটাকে। আয়াতের কথায় অনুভব ক্ষিপ্ত হয়ে যায়। চোখ মুখ শক্ত করে বলে, আঘাত যেহেতু আমি করেছি, তো ওষুধ আমিই লাগাবো। এর জন্য আমার কারো পারমিশনের প্রয়োজন নেই, বুঝছিস তুই? এখান থেকে চলে যা। অনুভবের কথায় আয়াতের প্রেক্ষিতে কিছু বলল না, তাই সে নিচে চলে যায়। অনুভব ঘড়িটা হাতে পড়ে নিয়ে আকাশের পানে তাকিয়ে বলে, আমার রাগ সবাই দেখে, আমার ভেতরটা কেউ দেখলো না। এ হৃদয়ে পুড়ে ক্ষয়, সে খোঁজ কেউ রাখলো না। সকালে ডাইনিং এ সবাই একসাথে বসে নাস্তা করছে। নাস্তা শেষ হলে ইব্রাহিম শেখ আয়াতকে কাছে ডাক দেন। আয়াত বড় আব্বুর কাছে গিয়ে বলে, কিছু বলবে বড় আব্বু? ইব্রাহিম শেখ আয়াতকে পাশে বসতে বললেন। আয়াত বড় আব্বুর পাশে বসলো। ইব্রাহিম শেখ আয়াতের মাথায় হাত রেখে বলল, কোনো সমস্যা হচ্ছে না তো মা? না বড় আব্বু। বাবার কথা ভেবে মন খারাপ হচ্ছে। এই মুহূর্তে আয়াতের মুখে অন্ধকার নেমে আসে। তার বাবা বেশিরভাগ সময় বাইরে থাকে। চোখ দুটো আয়াতের ভরে এলো। তার তো মা নেই, বাবাও দূরে। ইব্রাহিম শেখ বললেন, মন খারাপ করো না মা, আমিও তো বাবার মতোই, তাই না? আয়াত মাথা নাড়ালো। মন দিয়ে পড়াশোনা করবে, আর কোনো সমস্যা হলে আমায় বলবে, কেমন? জি বড় আব্বু। অহমিকা শেখ দূর থেকে দেখলেন। মনের ভিতর আজকাল তার অপরাধবোধ কাজ করে। তিনি হয়তো এই মাহারা মেয়েটার উপর অন্যায় করেছেন। তার ছেলে আসল হীরার মূল্য বুঝলো না। কথাগুলো ভেবেই ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ইব্রাহিম শেখ ও আয়াতের কথার মাঝে ঈশা দৌড়ে এসে বলে, আমাকে ছাড়াই বসে গল্প করছো তোমরা? ইব্রাহিম ঈশাকে বললেন, তোমরা দুজনেই আমার মেয়ে, তোমাদের ছাড়া আর কি বা করবো? তারপর সবাই নিজ নিজ কাজের জন্য ঈশা কলেজে, আয়াত ভার্সিটির জন্য রওনা হয়। আয়াত ভার্সিটিতে এসে ফারাকে দেখতে পেল। গাছের ছায় চুপচাপ বসে আছে সে।
তানিয়ার মা অসুস্থ থাকায় সে আসেনি। রুদ্র হয়তো এখনো আসেনি। আয়াত দ্রুত পায়ে এগিয়ে গিয়ে পাশে বসে পড়ল। এখানে বসে কি করছিস ফারু? ফারাদ ধীরে মাথা তুলে তাকালো। আয়াত লক্ষ্য করলো ওর মুখটা কেমন যেন শুকনো, চোখে ক্লান্তির ছাপ, কপালে ভাঁজ পড়লো। আয়াতের উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ফারু? এমন লাগছে কেন তোকে? ফারা হালকা একটা হাসি দেওয়ার চেষ্টা করলো, যেন নিজেকে সামলাতে চাইছে। না রে, কিছু না, এমনি বসেছিলাম একটু। তুই এখানে এলি? মাত্রই এলাম, তোকে এখানে দেখে এলাম। ক্লাসরুমে না গিয়ে তুই গাছের নিচে বসে গভীর ভাবনায় মগ্ন। ফারা একটু হাসার চেষ্টা করলো, তারপর দুজনে ক্লাসে চলে যায়। তাসবির বন্ধুদের সাথে মাঠে বসে আড্ডা দিচ্ছিল, কিন্তু তাসবির আড্ডাও যেন অন্যমনস্ক। বন্ধুরা হাসি ঠাট্টায় মেতে উঠল, তার দৃষ্টিতে ছায়া কোথায় যেন হারিয়ে থাকে। এই পরিবর্তন সবার চোখে পড়েছে। রিফাত একটু থেমে সবার দিকে তাকিয়ে বলল, তোরা খেয়াল করেছিস তানভীরের মাঝে কিছু একটা বদলে গেছে? আগে যেমনটা ছিল এখন আর তেমনটা নেই। আমাদের সাথেই থাকে অথচ মনে হয় কোথাও যেন হারিয়ে যায়, আনমনা হয়ে থাকে সবসময়। আরেকজন বন্ধু গলায় সায় মিলালো, ঠিক বলেছিস রিফাত, আমিও বিষয়টা খেয়াল করেছি। আর তুইও জানিস, আমি ওকে ফার্স্ট ইয়ারের সেই মেয়েটার সঙ্গে কথা বলতে দেখেছি কয়েকবার। মেয়েটা গত দুদিন ভার্সিটিতে আসেনি। আর তাসবির যেন অস্থির, বারবার তার খোঁজ নিচ্ছিল। রিফাত বলল, কুছ তো গড়বড় হ্যাঁ। ক্লাস শেষে আয়াতার পাড়া ও রুদ্র ভার্সিটির মাঠে হাঁটছিল। সকাল থেকে ফারার শরীরটা ভালো লাগছিল না, তার মুখটা ফ্যাকাশে, চলাফেরা যেন এক অজানা ক্লান্তি। হঠাৎ করে এসে থেমে দাঁড়ালো, মাথাটা চক্কর দিয়ে উঠলো, আর হাতে থাকা মোবাইলটা মাটিতে পড়ে গেল। চারিপাশ যেন ঘোলা হয়ে এলো, সবকিছু অস্পষ্ট। নিভু নিভু চোখে আয়াতের দিকে তাকিয়ে ফারা একবার কিছু বলতে চাইলো, কিন্তু পারলো না। আয়াত ততক্ষণে ফারার অস্বাভাবিক অবস্থায় চমকে উঠেছে। সে তাড়াতাড়ি ফারাকে ধরে ফেলে, আর সঙ্গে সঙ্গে অনুভব করে ফারার শরীর যেন আগুনের মতো গরম। আয়াত ভয়ে চিৎকার করে উঠল, আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি নয়নিকা, ভয়েস অফ রোহিত চ্যানেলের পক্ষ থেকে গল্পগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে তোমরা। এই যে বন্ধুরা, ভয়েস অফ রোহিত চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, যেন আমাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে তুমিই পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী গল্পতে। ধন্যবাদ সবাইকে।